কিছু এঁকে রাখছি। আজকে আমাদের টপিকসগুলো আছে হচ্ছে নিউটনের গতিসূত্রের তাৎপর্য, অর্থাৎ এই যে নিউটনের সূত্র আমরা পড়েছি এই সূত্রের তাৎপর্যটা কি, আসলে গুরুত্বটা কি, সেই গুরুত্বটা। তারপর হচ্ছে নিউটনের সূত্রের সীমাবদ্ধতা, এই সূত্রের একটা লিমিটেশন আছে। সবকিছুই আমরা জানি যে পৃথিবীতে যা কিছু আছে তার মধ্যে কিছু না কিছু ভুল আছে, কোনো কিছুই পরিপূর্ণতা নাই। সো নিউটনের সূত্রটাও আহামরি কোনো কিছু পরিপূর্ণতা না যে শতভাগ সব ক্ষেত্রেই খাটানো যাবে এমন কিছু না, এইটারও কিছু লিমিটেশন আছে, আমরা সেই সম্পর্কে আজকে জানবো। তারপর হচ্ছে তোমার বল কি ইতিমধ্যে তোমাদের পড়ানো হয়ে গেছে, তো বল সম্পর্কে তারপরে কয়েকটা বল সম্পর্কে আমরা বলে দিতে পারি, কি কি বল আছে সেইগুলো সম্পর্কে কিছু ধারণা দেব। ক্ষেত্রটা কি, মানে হচ্ছে সবকিছু ক্ষেত্র মানে আমরা একটা নির্দিষ্ট পরিসরকে বুঝি যেখানে তোমার কোনো কিছু একটা ঘটনা ঘটানো যাবে এমন কিছুকে বোঝাচ্ছি আমরা ক্ষেত্র হিসেবে বা কোনো একটা ঘটনা হিসেবে। তো একটা ঘটনা একটা নির্দিষ্ট এরিয়া হিসাবে। আচ্ছা, এসএসসির ক্লাস খুব শীঘ্র শুরু হবে, তোমরা করো, ঠিক আছে। তারপর দেখো আছে হচ্ছে তোমার রৈখিক ভরবেগের নিত্যতা। রৈখিক ভরবেগটা আমরা পড়ে আসছি 9, 10 বা নবম দশমে পড়ে আসছি। সো সেই সম্পর্কে নিত্যতাটা আজকের ক্লাসটাতে অনেকটা এসএসসি বেসিকেরও কিছু কাজে লাগবে। এইগুলো এসএসসি বেসিকেও ছিল, যদিও তো আমি জানি যেটা, এখন তোমরা অনেকেই পড়ছো অনেকেই পড়ো নাই। তারপর দ্বারা হচ্ছে দেখো যে রৈখিক ভরবেগের নিত্যতা সূত্রের ব্যবহার, অর্থাৎ এই ভরবেগের যে নিত্যতা সূত্রটা আছে এটা আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো সেই সম্পর্কে আজ কিছুটা জানবো। দেখো সেইগুলোর মধ্যে ব্যবহার আছে কামান হতে গুলি ছোড়া, নৌকা থেকে লাফ দেওয়া, রকেটের গতি ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি। রকেটের গতি সংক্রান্ত আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা যেটা করেছি মানে রকেটের বেগ কিভাবে বের করতে হয়, ত্বরণ কেমনে বের করতে হয়, রকেটের যে একটা ধাক্কা বল থাকে সেটা কিভাবে বের করতে হয়, আমরা সেই সম্পর্কে তো জেনেছি, তাই না। তবে এইখানে ভরবেগের যে সংরক্ষণ নীতিটি আছে সেটা কিন্তু আমরা সেখানে ব্যবহার করি নাই। তো আমরা এই রকেটের গতিটা আমরা আগের মতো করে চিন্তা না করে এবার ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী চিন্তা করব, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব। তারপর হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্রের সত্যতা যাচাই, আসলে ভরবেগের নিত্যতা সূত্রটা আসলেই মেনে চলে কিনা সেটা আমরা যাচাই করব। এরপর আছে বন্দুক হতে পশ্চাৎ বেগ, মানে হচ্ছে তোমরা দেখো যে বন্দুক হতে গুলি ছুড়লে, যদিও তোমরা জীবনেও দেখো নাই, এটা হচ্ছে হাসা কথা, ঠিক আছে। সো যদিও তোমরা জীবনে দেখো নাই, সত্য কথা হচ্ছে এটাই যে বন্দুক হতে গুলি ছুড়লে পেছন দিকে সরে যায়, এটা জীবনেও তোমরা দেখো নাই, মানে প্র্যাকটিক্যালি দেখো নাই, মুভিতে দেখতে পারো হয়তো বা কিছু ঘটনা। তবে এটার বাস্তব উদাহরণ বলতে কি বলতে পারি, বাস্তব কিছু উদাহরণ আছে সেখানে দেখা যাচ্ছে, পরে আসতেছি। ক্যালকুলাসের সাহায্যে ভরবেগের সংরক্ষণ নীতিটা যাচাই করবো আমরা ক্যালকুলাসের সাহায্যে, ইতিমধ্যে এটা করা হয়ে গেছে। তোমাদের গত ক্লাসে আমি যে নিউটনের যে গতিসূত্রে যে ব্যবহারটা ছিল, গতিসূত্রের যে প্রমাণগুলো ছিল প্রথম থেকে দ্বিতীয় সূত্র, দ্বিতীয় থেকে তৃতীয় সূত্র বা দ্বিতীয় থেকে তৃতীয় সূত্র, প্রথম থেকে তৃতীয় সূত্র, এই যে সূত্রগুলি ছিল সেই সূত্রের একটা প্রমাণ আমি করিয়ে দিয়েছিলাম, এটা আজকে দেখাবো আমি। যাই হোক, তারপরে আছে তোমার LMCL। হোয়াট ইজ ইট? LMCL মানে এটার দ্বারা কি বোঝাচ্ছে, আসলে এটা দ্বারা কি বলছে, এখানে দ্বারা বোঝাচ্ছে তোমার লিনিয়ার মোমেন্টাম অফ, তোমার যেটা আছে এটা হচ্ছে তোমার মানে হচ্ছে যেটা বলি আমরা, দাঁড়াও টপিকসটা আমার মনে পড়তেছে না, ও আচ্ছা, কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম, এটাকে এইভাবে হবে আসলে CLLM হবে, এটাকে আমরা এইভাবে বলতে পারি যে CLL, আচ্ছা, কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম মানে হচ্ছে CLLM টু নিউটন থার্ড ল। এখান থেকে কিভাবে নিউটন থার্ড লতে আসতে পারি সেটা দেখবো আমরা। তারপর দেখো ক্লাসটাতে অনেক কিছু শিখতে পারবো আমরা। তারপর হচ্ছে আমাদের থাকবে হচ্ছে প্রবলেম সলভ, এটা আমাদের যথারীতি থাকে, যদি আমি করাতে পারি না এটা তোমাদের হোমওয়ার্ক, কারণ আমি যা করাবো নিজেদের কিন্তু সেটা প্র্যাকটিস করতে হবে। ফিজিক্স প্র্যাকটিস ব্যতীত তুমি ভালো কখনো করতে পারবে না। তোমার যদি মনে হয় যে ভাই আমি ভালো করে ফেলবো প্র্যাকটিস ছাড়া, তাহলে এটা আসলে সম্পূর্ণ ভুল। ফিজিক্সে তুমি যদি ভালো করতে চাও তো নিয়মিতভাবে একটা প্র্যাকটিস তোমাকে করতে হবে। যারা ফিজিক্সটাকে প্যাশন হিসেবে নিতে পারবা, খুব ডিপলি লাভ করতে পারবা, এটাকে ফিল করতে পারবা, বাস্তব জীবনের সাথে কম্পেয়ার করতে পারবা, তখন তো কিন্তু তুমি ভালো বুঝতে পারবা। আমাদের পড়াশোনাগুলি তখনই আমাদের মস্তিষ্কের মধ্যে বেশিক্ষণ স্থায়ী হয় যখন আমরা এটাকে রিলেটেবল করতে পারি, মানে রিলেট করতে পারি, রিলেটেড কিছু সাথে কল্পনা করতে পারি, তখন এটা সম্ভব হয় ভালো কিছু করার জন্য। সো এই জন্য তোমার যেটা করতে হবে, তুমি প্রত্যেকটা টপিকসকে, প্রত্যেকটা বিষয়কে বাস্তব জীবনের কোনো না কোনো একটা
ঘটনার সাথে মিল করার চেষ্টা করবা, যেটা ফিল করার চেষ্টা করবা। যখন তুমি এটা ফিল করতে পারবা তখনই তুমি এই বিষয়গুলোকে বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তো আমরা এবার ক্লাসে ফিরি। সো প্রথমে দেখো আমি যেটা করাবো সেটা হচ্ছে নিউটনের গতিসূত্র। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমাদের কিছু হোমওয়ার্ক থাকবে। নিউটনের গতিসূত্রের তাৎপর্য, এগুলো হচ্ছে জাস্ট কথার কথা, ঠিক আছে? মানে তাৎপর্য, গুরুত্বটা কি, তোমাদের যে গুরুত্বটা তোমাদের এতে পাবা, মানে হচ্ছে আমির হোসেন স্যারের বইয়ের মধ্যে দেয়া আছে, গুরুত্বটা একটু পড়ে নিবা, গুরুত্বটা বা ইম্পর্টেন্সটা একটু পড়বা। আমি তোমাদের যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে প্রথমে নিউটনের সূত্রের সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতাগুলোর মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় আছে যেগুলো জানাটা আবশ্যক, আমি একটু সেটাই পড়াই দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো আমি নিউটনের সূত্রের সীমাবদ্ধতা দেখাচ্ছি। নিউটনের সূত্রের সীমাবদ্ধতা। আচ্ছা দেখো, তো নিউটনের সূত্রের সীমাবদ্ধতাটা কি, আমি এখানে চিত্র এঁকে রেখেছি, দেখতে পাচ্ছ। প্রথম এখানে দেয়া আছে, দেখো একটা বল দেয়া আছে, এখানে পরমাণু। তোমরা পরমাণুর আকারটা দেখতে বড় হলেও আসলে পরমাণু এত বড় হয় না, সেটা তোমরা বাস্তব জীবনে জানো যে আসলে অণু পরমাণুগুলো সেগুলো আমরা কি দেখতে পারি না। সো আমি এখানে, তো এবার আসি আমরা নিউটনের সূত্রের সীমাবদ্ধতা কি। নিউটন কাকু আমাদের যা দিয়ে গেছে সবকিছু আমরা সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারি না, কি ক্ষেত্রে ব্যবহার করতে পারবো আর কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না আমরা সেগুলো আগে একটু জেনে নিই। সো প্রথমে দেখো আমি এখানে লিখছি বল আর এখানে দিয়েছে একটা পরমাণু, তার মানে বুঝতেই পারছো যে নিউটনের সূত্রগুলি বড় বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র কি যে বড়, তোমরা লিখে রাখবা, নোট করে ফেলো যে নিউটনের প্রথম যে সূত্রগুলি আছে সেটা শুধুমাত্র বড় বড় বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, ছোট ছোট কণা বা পার্টিকুলার ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য না। যেমন ধরো ইলেকট্রন, প্রোটন, এগুলোর ক্ষেত্রে নিউটনের সূত্র প্রযোজ্য নয়। কিন্তু যেমন একটা ফুটবলের গতি, একটা মানুষ দৌড়াচ্ছে তার গতি, একটা হাতি হেঁটে যাচ্ছে তার গতি, পৃথিবীর যে গতি, পৃথিবীর গতিটা আমরা নিউটনের সূত্রে অ্যাপ্লাই করতে পারি। চাঁদ, সূর্য ইত্যাদির যে গতি, এইগুলো আমরা পরিমাপ করতে পারলেও কোন একটা ইলেকট্রন, কোন একটা প্রোটন, কোন একটা নিউটনের গতি আমরা পরিমাপ করতে পারবো না এই নিউটনের সূত্র ব্যবহার করে। বুঝতে পেরেছো? সো এই হচ্ছে আমাদের তোমাদের মানে হচ্ছে প্রথমটা যে আকার, সাইজ। এটা মিন কি করছে আসলে সাইজ, যেটা শুধুমাত্র বড় বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, বড় বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। আর এটা হচ্ছে কণার ক্ষেত্রে, শুধুমাত্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, যেমন ধরো ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউটন, এই সকল ক্ষেত্রে আমরা নিউটনের সূত্র ব্যবহার করতে পারবো না। এই সাইডটা হচ্ছে পারবো, এই সাইড হচ্ছে পারবো, এই সাইড হচ্ছে পারবো না। তাহলে একটা গেল যে সাইজের উপর ডিপেন্ড করে যে আমি সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, শুধু বড় যে সকল বস্তু আছে, যে সকল পদার্থ দৃশ্যমান আমরা দেখতে পারি, ওই সকল পদার্থের ক্ষেত্রে আমরা নিউটনের সূত্র ব্যবহার করতে পারলেও অদৃশ্য বস্তুগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা নিউটনের সূত্র ব্যবহার করতে পারছি না। যেমন ধরো ইলেকট্রন, প্রোটন বলে দিলাম এখানে। এরপরে আসো দেখো পৃথিবী, এখানে বললাম পৃথিবীটা দেখো। সো গতির ক্ষেত্রে দ্বিতীয়তে আসি আমরা গতি। প্রথমটা ছিল কি আকার, এরপরে আমরা দেখছি হচ্ছে গতি, এরপর দেখবো হচ্ছে আমরা গতি। সো দেখতেই পাচ্ছ এখানে লাইট থেকে মানে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস হতে লাইট মানে আলো নির্গত হচ্ছে, বুঝতে পারছো আলো। এখন যদি চিন্তা করো পৃথিবীর গতি, চাঁদের গতি, আমার গতি, তোমার গতি, আমাদের পারিপার্শ্বিকের সাপেক্ষে বাস, ট্রেন, ট্রাক, একটা লঞ্চ, একটা বাইক, ঠিক আছে, বা একটা এরোপ্লেন, একটা রকেটের গতি, এই প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কিন্তু নিউটনের সূত্র ব্যবহার করতে পারছি। কারণ এইগুলো গতিগুলো তোমার এত বেশি না, এই সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু এই সকল ক্ষেত্রে বস্তুটা মানে পদার্থগুলি বস্তু হিসেবে কাজ করে, মানে পদার্থ আসলে বস্তু হিসেবে আচরণ করতে পারে। যেটা আমরা জানি যে কণা, একটা জানিয়েছি যে কণাধর্মী, একটা কণা, আরেকটা হচ্ছে তোমার তরঙ্গধর্মী। পদার্থের দুইটা আচরণ, তাই না? পদার্থের দুইটা আচরণ। তো এখানে কণা হিসেবে একটা আচরণ করবে, এইখানে তোমার কণা হিসেবে এটা আচরণ করবে। কোন ক্ষেত্রে ব্যবহার করছি? যে বড় বস্তুগুলো, পদার্থগুলোকে আমরা কণা হিসেবে ধরতে পারি। এই কণার ক্ষেত্রে, কণার যে গতিবিধি আছে সেই গতিবিধির ক্ষেত্রে আমরা নিউটনের সূত্র অ্যাপ্লাই করতে পারলেও আলোর ক্ষেত্রে বা ইলেকট্রনের গতি, আলফা কণার গতি, বিটা রশ্মির গতি, এই সকল ক্ষেত্রে আমরা চাইলেই নিউটনের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। এই ক্ষেত্রে যেটা ব্যবহার করতে হবে দেখো, তাহলে এই সকল ক্ষেত্রে তুমি নিউটনস ল ইউজ করলেও এখানে আইনস্টাইনের সূত্র ব্যবহার করতে হবে। কোন ক্ষেত্রে ব্যবহার করবা? আইনস্টাইনের তোমার আপেক্ষিক তত্ত্বগুলি ব্যবহার করতে হবে। তারপরে ছোট কণাগুলি, যেমন আলোর গতি, এটা কি
আলোর গতিতে থাকা, আলোর গতিতে থাকা বস্তুর ক্ষেত্রে, আলোর গতিতে থাকা বস্তুর ক্ষেত্রে কি আইনস্টাইনের ইএল মানে কি আইনস্টাইনস ল, মানে যে আইনস্টাইনের যে রিলেটিভ থিওরিগুলি আছে, আপেক্ষিক তত্ত্ব আছে, তুমি সেই সকল ব্যবহার করতে পারবা। বুঝতে পেরেছো? তাহলে এই ক্ষেত্রে কি বললাম, যে যেগুলো কণাধর্মী, যেগুলো আচরণ কণার নেই, সেই সকল বস্তুর ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারলেও যেগুলো তরঙ্গধর্মী আচরণ করে সেই সকল বস্তুর ক্ষেত্রে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে যেগুলোর আচরণটা তরঙ্গের নেই, যেগুলো তরঙ্গের নিয়ে আচরণ করে সেইগুলোতে তুমি ব্যবহার করতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো একটা বস্তুর গতি যদি আলোর গতির কাছাকাছি হয়ে যায় তখন তুমি এই সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা হচ্ছে তোমার, তো বিষয়টা কি বললাম, যে সকল ক্ষেত্রে আলোর কণার কাছাকাছি, বস্তুর গতি যদি আলোর কণার কাছাকাছি হয় তাহলে ওই বস্তুর গতিকে তুমি নিউটনের সূত্র ব্যবহার করে নির্ণয় করতে পারবে না, সেক্ষেত্রে তোমাকে বের করতে হবে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে। থার্ড আর ফোর্থে আসি আমি, দেখো যে কোন একটা বস্তুর গতি যদি খুবই নগণ্য হয়, ত্বরণ, কোন একটা বস্তু, এবার দেখো ত্বরণের বিষয়টা। তৃতীয় হচ্ছে তোমার ত্বরণ, ত্বরণ এবং বল, তৃতীয় হচ্ছে ত্বরণ এবং বলের সম্পর্ক। তো যদি কোন একটা বস্তুর গতি খুবই ক্ষুদ্র হয়, খুবই ক্ষুদ্র, এবং ত্বরণের মানটা যদি, ত্বরণের মান যদি দেখো ত্বরণ ইজ লেস দেন 10⁻10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণের মান যদি এত ক্ষুদ্র হয়ে যায়, ত্বরণের মান যদি খুবই মন্তর হয়, খুবই ক্ষুদ্র হয়, এই সকল ক্ষেত্রে তুমি নিউটনের সূত্র ব্যবহার করতে পারবা না। এই সকল ক্ষেত্রে ত্বরণের মান যদি খুবই ক্ষুদ্র হয়ে যায়, অত্যাধিক পরিমাণে ছোট, যেমন ধরো 10⁻10 মিটার পার সেকেন্ড স্কয়ার, 10⁻10 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ এটা খুবই মন্তর, খুবই মন্তর, এতটাই মন্তর যে আসলে সেটা রিয়েলাইজ করার মতো না। বলতে পারছো যে আসলে এটা রিয়েলাইজ করার মতো না যে এখানে ত্বরণ আছে কি ত্বরণ নাই, এই বিষয়টা আসলে উপলব্ধি করার মতো না। তুমি ওই ক্ষেত্রে নিউটনের সূত্র ব্যবহার করতে পারবে না। তাহলে ওই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তখন এফ সমানুপাতিক এ স্কয়ার, তখন তুমি নিউটনের সূত্র করতে পারবে না। তখন হচ্ছে যে সূত্র মেনে চলে সেই সূত্রকে বলি, মানে হচ্ছে যে সকল ক্ষেত্রে ত্বরণের মানটা খুবই ক্ষুদ্র হয়, সে সকল ক্ষেত্রে বল খুবই ক্ষুদ্র হয়, সে সকল ক্ষেত্রে বল মানে বল হচ্ছে তোমার এটা হবে, মনে রাখবা, সেক্ষেত্রে বল এবং ত্বরণ হয় বর্গের সমানুপাতিক, বল এবং ত্বরণ হবে কি বর্গের সমানুপাতিক। অর্থাৎ ত্বরণ যদি খুবই ক্ষুদ্র হয়ে যায় তখন নিউটনের সূত্র ব্যবহার করতে পারবে না, তখন তোমাকে ব্যবহার করতে হবে বল এবং ত্বরণ যে পরস্পর বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, এই সূত্র ব্যবহার করে ওই বস্তুর সংক্রান্ত গতির রিলেটেড বিভিন্ন রাশির মান তুমি নির্ণয় করতে পারবে। কিন্তু যেগুলোর ত্বরণ মোটামুটি বড় সাইজের হয়ে থাকে, যেমন তোমরা পেয়েছো যে আমরা যে সকল ত্বরণ ব্যবহার করে থাকি, ত্বরণ বা মন্দনের মানগুলি, এই সকল ক্ষেত্রে যেমন তোমরা 9-10 লেভেলে যে বেসিকটা পড়ে আসছো, ওই সকল ক্ষেত্রে শুধুমাত্র আমরা ব্যবহার করতে পারবো। আরেকটা বিষয় মনে রাখবা, যে সকল বস্তুর ত্বরণটা খুবই ক্ষুদ্র, অর্থাৎ খুবই ক্ষুদ্র, 10⁻10 এর চেয়ে কম, সে সকল ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করে এই সূত্রটা ব্যবহার করতে হয়। আর যে সকল ত্বরণটা মোটামুটি থাকে, খুব অত্যাধিকও না খুব বেশি না, যেমন ধরো আলোর ক্ষেত্রে ত্বরণ তো অনেক বেশি, তাই না? তো এত বেশি ত্বরণের ক্ষেত্রে তুমি কিন্তু নিউটনের সূত্র ব্যবহার করতে পারবে না, একদম খুব কম থাকলেও তুমি নিউটনের সূত্র ব্যবহার করতে পারবে না। তাহলে এমন একটা ত্বরণ, স্বাভাবিক একটা ত্বরণ থাকলে শুধুমাত্র যখন বল এবং ত্বরণ পরস্পরের সমানুপাতিক তখন নিউটনের সূত্র ব্যবহারযোগ্য, যখন বল এবং ত্বরণ পরস্পরের বর্গের সমানুপাতিক তখন ব্যবহারযোগ্য না। আচ্ছা, তো এই গেল আমাদের তিনটা প্রমাণ পেয়েছি। এবার দেখি আরেকটা কোন ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে। এবার আসি প্রসঙ্গ কাঠামো। এবার আসে বিষয়টা হচ্ছে প্রসঙ্গ কাঠামো অনুযায়ী। চতুর্থ হচ্ছে আমার প্রসঙ্গ কাঠামো। তো যখন দেখা যাবে যে আমরা অলরেডি প্রসঙ্গ কাঠামো গতিতে পড়ে আসছি, বা আমরা যখন 9-10 ছিলাম তখন আমরা প্রসঙ্গ কাঠামোটা পড়েছি। যখন তুমি দেখবা যে কোন একটা প্রসঙ্গ কাঠামো বস্তুর সাপেক্ষে স্থির বা সমবেগে গতিশীল, পর্যবেক্ষকের সাপেক্ষে, আমি কথাটা বলছি আবার, যে কোনো একটা প্রসঙ্গ কাঠামো যদি পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির থাকে অথবা সমবেগে চলতে থাকে সেই ক্ষেত্রে তোমার নিউটনের সূত্রগুলি প্রযোজ্য। কিন্তু যদি কোনো প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ থাকে তখন ওই ক্ষেত্রে তুমি চাইলেও নিউটনের সূত্র ব্যবহার করতে পারবে না, সেই ক্ষেত্রে তোমাকে আপেক্ষিক তত্ত্বগুলি ব্যবহার করতে হবে, অর্থাৎ আইনস্টাইনের আপেক্ষিক থিওরি তোমাকে ইউজ করতে হবে। ঠিক আছে? সো কি বললাম, যে যখন লাস্টে যেটা বলছি সেটা হচ্ছে যখন
পর্যবেক্ষকের সাপেক্ষে পর্যবেক্ষকের সাপেক্ষে প্রসঙ্গ কাঠামো স্থির বা সমবেগে থাকবে তখন নিউটনস ল এনএল মানে নিউটন সূত্র প্রযোজ্য হবে। বুঝতে পেরেছো? তাহলে কখন প্রযোজ্য হবে না বুঝো, যে স্থির অথবা প্রসঙ্গ কাঠামোটা, যেমন এটা হচ্ছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, এটা হচ্ছে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, আবার হতে পারে এটা দেখো দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, এটা হতে পারে কি এক্স হয়, এক্স এবং ওয়াই, এদিকে আছে ভি এদিকে আছে টি। তো যদি এক্স ওয়াইও যদি হয় স্থির অথবা সমবেগে চলমান থাকে কোনো একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, অথবা যদি স্থির থাকে, সেই ক্ষেত্রে তুমি নিউটনের সূত্র ব্যবহার করতে পারবে, অন্যথায় ব্যবহার করতে পারবে না। কোন ক্ষেত্রে? যদি দেখো প্রসঙ্গ কাঠামোর নিচে গতিশীল থাকে, ত্বরণ থাকে, তাহলে আমি এইটা তো গেল, কখন প্রযোজ্য না, তাহলে মনে রাখবা যখন পর্যবেক্ষকের সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ থাকবে তখন নিউটন সূত্র প্রযোজ্য নয়। তখন কি নিউটনের সূত্র প্রযোজ্য নয়, যেমন এইটা তখন ব্যবহার করতে হয়। তখন কি করতে হয়? তখন আপেক্ষিক তথ্যের সাহায্য নিতে হয়। তার মানে এই যে আমাদের 4টা বিষয় গেল, আমরা নিউটনের সীমাবদ্ধতায় 4টা বিষয় জানলাম। এরপরে আমি বলবো তোমাদের আমির হাসান স্যারের বই আছে বা বিভিন্ন রাইটারের বই আছে, অক্ষরপত্র বা জাকির স্যারের বই, শেলু স্যারের বই, বিভিন্ন ধরনের রাইটার আছে। তোমরা চেষ্টা করবা বিভিন্ন বই থেকে এই সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য। আমি মেজর 4টা বিষয় ধরিয়ে দিয়েছি তোমাদের, এই 4টা বিষয় মাথায় রাখার পাশাপাশি চেষ্টা করবা এক্সট্রা তথ্য অ্যাড করে নোটটা সাবমিট করার। তো একটু স্পেস রেখে দিও, হ্যাঁ। আচ্ছা, তো আরেকটা বিষয় মনে রাখবা, এই ক্ষেত্রে কিন্তু ত্বরণের মান 0, এই ক্ষেত্রে ত্বরণের মানটা 0, বাট এই ক্ষেত্রে কখনো ত্বরণ 0 নয়, এই ক্ষেত্রে ত্বরণ ইজ নট ইকুয়াল 0। বুঝতে পেরেছো? এই ক্ষেত্রে সবসময় ত্বরণ 0, কিন্তু এখানে তো কখনো ত্বরণ 0 হবে না। তো এই গেল আমাদের নিউটনের সীমাবদ্ধতা গেল সূত্রের। এবার দেখো আমরা দেখি বল। তো এবার আমরা একটু দেখবো বল। তো বল কাকে বলে আমি গত ক্লাসে পড়িয়েছি। সো বলের সংজ্ঞা দেব না, কিন্তু আমি একটু বলের বিভিন্ন টাইপ তোমাদের একটু দেখাই দিচ্ছি। বলের বিভিন্ন টাইপ আছে, আমরা একটু বলের টাইপগুলি চাইলেই দেখতে পারি। আচ্ছা, সো একটু দেখো বলের টাইপগুলো একটু দেখি আমরা। সো আজকে যেটা দেখবো বলের কয়েকটা টাইপ দেখি। তার মধ্যে ধরো যে একটা হচ্ছে ধরো বলের একটা টাইপ, সেটা হচ্ছে তোমার টান বল। একটা বলি কি আমরা টান বল, টান। এই টানটাকে কি, আচ্ছা টান। আরেকটা দেখো দেয়া আছে আমার, ধরো হচ্ছে ধাক্কা, এগুলো একটা ধাক্কা। আচ্ছা ধাক্কা বল, ধাক্কা। তৃতীয়ত তোমার যেটা আছে আমরা মানে টান, এরপরে আমরা বলি টেনশন, আরেকটা বলি টেনশন। তো দুইটার মধ্যে তোমরা বলতে পারো যে টেনশন মানে তো টান, টেনশন মানে হচ্ছে টান। অনেকেই হয়তো তোমরা রিয়েলাইজ করতে পারো যে টেনশন শব্দের অর্থ কি টান। তো এটা আমি একটু আলাদাভাবে ডিফাইন করব, দেখো। তো আরেকটা কি হতে পারে, এই বলের প্রকারভেদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ হতে পারে। তোমার আকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল, যেটা আসলে ইলেকট্রন প্রোটনের মধ্যে হয়, ঠিক আছে। আরেকটা বল আছে তোমার, সেটা হচ্ছে ঘর্ষণ বল। সেটা হচ্ছে কি ঘর্ষণ বল, ঘর্ষণ বল। এই হচ্ছে আমরা 5টা বল পেয়েছি। তোমরা জানো বলের প্রকারভেদ অনুযায়ী জানো যে আসলে এখানে যে বলগুলো পেয়েছি প্রত্যেকটা বল এইটা ছাড়া আসলে মোটামুটি সবগুলো বল হচ্ছে তোমার, এটা হচ্ছে অস্পর্শ বল, আর এইটা এই যে 3টা এবং 4টা, এইটা 4টা হচ্ছে স্পর্শ বল। এই 4টা হচ্ছে কি তোমার স্পর্শ বল। এবং এইখানে কোনো প্রকার, এখানে আমরা কিন্তু এই মহাকর্ষ বলটাও এই যে এইখানে আকর্ষণ বলটা হচ্ছে মহাকর্ষ বল, বিকর্ষণ বলটা হচ্ছে তাড়িৎ-চুম্বক বল। বা এখানে আসলে এটা দ্বারা দুই ধরনের সব বলই বোঝায়। আকর্ষণ বিকর্ষণ দ্বারা আসলে বলের প্রকৃতি বোঝায়, মূলত যেটা বোঝায়। আচ্ছা যাই হোক, এবার দেখো যেটা বলছি যে বল, এখানে টান বলটা কি বলছে। টান বলের ইংলিশে যদি লিখে রাখো তাহলে দেখো পুল, টান বলটা হচ্ছে আসলে পুল। তাহলে পুল কাকে বলে, আর পুশ একটা হচ্ছে কি পুশ, পুশ হচ্ছে কি ধাক্কা দেয়া। আর টেনশন তো টেনশন জানো, এটি ইংরেজি শব্দ, টেনশন মানে টেনশন। আকর্ষণ বিকর্ষণ জানো যে অ্যাট্রাকশন এবং হচ্ছে রিপালশন, তাই না। আর হচ্ছে ঘর্ষণ মানে কি ফ্রিকশন, এটা তোমরা জানো যে ঘর্ষণ মানে কি ফ্রিকশনাল ফোর্স। এটাকে বলি আমরা, এটাকে কি বলি আমরা ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স। আচ্ছা
আচ্ছা, আর এটাকে জানি কি অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন মানে রিপালসিভ, খুব সম্ভবত মনে নেই শব্দটা পুরোপুরিভাবে। সো যাই হোক, হ্যাঁ এতক্ষণ পর্যন্ত নিউটনের সূত্রের সীমাবদ্ধতা পড়িয়েছি, এতক্ষণ পর্যন্ত নিউটনের সূত্রের সীমাবদ্ধতা আমি পড়িয়েছি। এবার দেখো তোমাদের টানটা আসলে কি, দেখো টানটা হচ্ছে আসলে কোনো বস্তুকে টেনে ছেড়ে দেয়া। এখানে যেটা বোঝাচ্ছে কোনো বস্তুকে টেনে টেনে ছেড়ে দিলে বস্তুটি যে বল অনুভব করে তাকে টান বল বলে, বলে। বুঝতে পেরেছো? এ হচ্ছে তোমার টান বল। যেমন ধরো একটা স্প্রিং, যেমন আমরা কি করি, আমরা যেমন স্প্রিং টানি, এক হচ্ছে যেমন ধরো আমি এটা পরে লিখছি, জাস্ট একটা করে শেষ করি। ধরো যে স্প্রিং টানা, স্প্রিংয়ের প্রসারণ, স্প্রিংয়ের যে প্রসারণটা ঘটে এটা কিন্তু তোমার একটা টান বল। স্প্রিংয়ের প্রসারণটা হচ্ছে একটা টান বল। তোমরা যখন ব্যায়াম করো, তোমরা যখন জিমনেশিয়ামে ব্যায়াম করতে যাও, তোমরা কিন্তু এরকম ভাবে ব্যায়াম করো, তাই না? এই যে তোমরা ব্যায়াম করো, যে এরকম ভাবে যে তোমরা ব্যায়াম করো, এটা হচ্ছে তোমার টান বল। আরেকটা আছে, তুমি যখন সিরিজটাকে টেনে, একটা ইনজেকশনের যে সিরিজটা থাকে, তুমি যখন সিরিজটাকে টেনে এরকম ভাবে নিয়ে আসো, তখন এটা হচ্ছে একটা টান বল। এটার ক্ষেত্রে দেখো, এই যে আমি এই যে টান দিয়ে খুলেছি, আমি এটাকে কি ছিল, এরকম ছিল, আমি এটা টান দিয়ে খুলেছি, তো এইটাও কিন্তু এক ধরনের টান বল। তোমার বান্ধবীকে তুমি হাত দিয়ে টেনে তোমার দিকে নিয়ে আসলে, এটা হচ্ছে এক ধরনের টান বল। সো অনেকগুলো এক্সাম্পল আছে, যেটা বললাম তো মনে রাখবে, আমি 4-5টা এক্সাম্পল দিয়েছি, তোমরা এগুলো লিখে নিতে পারো। আচ্ছা, ধাক্কাটা কি? ধাক্কা হচ্ছে কোনো বস্তুকে সামনের দিকে বল প্রয়োগ করে, হ্যাঁ সামনের দিকে বল প্রয়োগ করলে বস্তুর যে বল অনুভব করে সেটাকে বলি আমরা ধাক্কা বলি, সেটাকে বলি কি আমরা ধাক্কা। তো লিখে নিতে পারো যে কোনো বস্তুকে সামনের দিকে বল প্রয়োগ করে যে সরণ গঠানোটাকে বলি আমরা কি ধাক্কা বল। সরণ গঠালে যে বলটা ক্রিয়া হয়, ওই ক্রিয়াশীল বলটাকে বলি আমরা ধাক্কা। স্প্রিং কি হতে পারে? টান বল কি স্প্রিং বল হতে পারে? হ্যাঁ, টান বলটা স্প্রিং বল, আর এখানে টান বল একই কথা, টান বল স্প্রিং বল। কারণ হচ্ছে স্প্রিংটাকে তুমি যখন টেনে নিয়ে যাবা তখন তো টান বল হচ্ছে। স্প্রিং আবার নিজের দিকে স্থিতিস্থাপক বল যেটাকে বলি, সে নিজের দিকে টেনে নিয়ে যায়। তো দুই দিক থেকে এখানে টান বল অনুভূত হয়। যখন টান দিয়ে প্রসারিত করছো, সে নিজের অবস্থানে যেতে নিজের দিকে টানতে থাকে, তো এখানে টান বলটা ক্রিয়াশীল। আচ্ছা, তারপর দেখো, আর এইগুলো ধাক্কা বলটা কি বললাম, যে যখন একটা বস্তুকে সামনের দিকে বল প্রয়োগ করা হয় এটাকে বলি আমরা ধাক্কা বল। সামনের দিকে বল প্রয়োগ করলে এটাকে কি বলি? যেমন ধরো আমি এই ওয়ালের মধ্যে একটা বল প্রয়োগ করছি সামনের দিকে বল প্রয়োগ করা হলে এই বলকে বলি আমরা ধাক্কা বল। আচ্ছা, তারপর আছে তোমার টেনশনটাকে। এখানে টেনশন বলতে আমরা যেটা বুঝি, দেখো দুই দিকে এখানে একটা বিষয় আছে, যে একটা বস্তুকে তুমি ঝুলিয়ে রাখো, সুতার মধ্যে ঝুলিয়ে রাখছো। তো এইটা বিষয়টা হচ্ছে এরকম, যে আমরা যখন দাড়িপাল্লা এভাবে ধরে রাখি, দাড়িপাল্লাটা ধরে রাখলে দেখা যায় কি তোমার, যে দাড়িপাল্লা ধরে রাখলে দাড়িপাল্লার যে ওজন সেটা নিচের দিকে ক্রিয়া করে, দাড়িপাল্লার ওজনটা নিচের দিকে ক্রিয়া করে। তো দাড়িপাল্লার ওজনটা যখন নিচের দিকে ক্রিয়া করে, তখন চিন্তা করে দেখো দাড়িপাল্লার ওজন নিচের দিকে ক্রিয়া করছে, কিন্তু এই যে আমি হাতটা দিয়ে দাড়িপাল্লাটা ধরে রাখলাম, এই ওজনের বিপরীতে একটা বল ক্রিয়া করতেছে, সেটা হচ্ছে কি টান বল। এই ওজনের বিপরীতে যে বলটা এখানে ক্রিয়া করতেছে, এই যে প্রতিক্রিয়া বল, এই প্রতিক্রিয়া বলকেই বলি আমরা টেনশন। বুঝতে পেরেছো? তো কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে, বস্তুর উপর মানে ঝুলন্ত অবস্থা বল প্রয়োগ করলে, তখন সেই বস্তুটা বিপরীত দিকে যে প্রতিক্রিয়া বলটা অনুভব করে সেটা হচ্ছে একটা টেনশন, বা এইটা ওয়ান কাইন্ড অফ টান বলে, মানে হচ্ছে এই টানই বলা যায়। এটার মধ্যে একটু ডিফারেন্স আছে। এই টেনশন আর টানের মধ্যে ডিফারেন্স কোথায় বলতো? যে টেনশনটা হচ্ছে তোমার স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে, স্বয়ংক্রিয়ভাবে। যেমন ধরো স্প্রিং এর মধ্যেও, স্প্রিং নিজেও টেনশন হবে। কেন? স্প্রিং এর মধ্যে যদি একটা বস্তু ঝুলিয়ে দাও, তাহলে স্প্রিংটা কিন্তু একটা কিছু দ্বারা দেখো স্প্রিংটাকে ঝুলিয়ে দিলে এখানে একটা বস্তুর কারণে স্প্রিং নিচে নামতে থাকবে, নিচের দিকে প্রসারিত হবে। তো একটা বস্তু কর্তৃক বল প্রয়োগ করে স্প্রিংটাকে প্রসারণ ঘটানো হচ্ছে, ঠিক আছে? বস্তু কর্তৃক বল প্রয়োগ করে স্প্রিং এর প্রসারণ ঘটানো হচ্ছে, তার মানে এখানে একটা বল প্রয়োগ করে এটা ঘটনাটা ঘটানো হচ্ছে। আর টেনশনের মধ্যে যেটা আছে এটা হচ্ছে প্রয়োগ করতে হচ্ছে না। যেমন ধরো আমি এক্সাম্পল দিলাম, যে একটা সুতার মধ্যে একটা বস্তু ঝুলিয়ে দিলাম, সুতার মধ্যে বস্তু ঝুলিয়ে দিলে বস্তুটা নিচের দিকে ক্রিয়া করছে, আর এর উপর দিকে একটা প্রতিক্রিয়া বল ক্রিয়া করতেছে।
তো বস্তুটা যে নিচের দিকে বলটা ক্রিয়া করছে এটা কিন্তু সুতাটাকে প্রসারণ ঘটাচ্ছে না, সুতাকে সংকোচন ঘটাচ্ছে না, তাহলে সেটা কিন্তু স্থির অবস্থান থাকছে। তো এখানে ক্রিয়া প্রতিক্রিয়া বলের কারণে এই প্রতিক্রিয়া বলটা যে আছে এটা হচ্ছে তোমার এখানে একটা, বুঝতে পারছো? তো তারপর টেনশন তো বললাম, আকর্ষণ বা বিকর্ষণ। আকর্ষণ বা বিকর্ষণটা হচ্ছে যখন তুমি একটা বস্তুকে দেখো, যখন দুটি আধান, দুটি বস্তু একে অপরের দিকে বল অনুভব করে, একে অপরের দিকে দেখো, একে অপরের দিকে বা বিপরীতে বল অনুভব করে তাকে আকর্ষণ বা বিকর্ষণ বলে। তাকে আকর্ষণ বিকর্ষণ বল বলে। আকর্ষণ বা বিকর্ষণ বল বলে। বুঝতে পেরেছো? যে দুইটা বস্তু হবে এমন না, দুটি চার্জ হতে পারে। দুটি চার্জ দেখো আমি এরকম বলতে পারি, দুটি আধান সেটা সমধর্মী বিপরীতধর্মী যাই হোক, দুটি আধান আকর্ষণ বল দিতে পারে, বিকর্ষণ বল দিতে পারে। এই জন্য বলছে দুটি আধান বা দুটি বস্তু একে অপরের দিকে বা বিপরীতে যে বল অনুভব করে তাকে আকর্ষণ বা বিকর্ষণ বলটা আমরা বলতে পারি। আচ্ছা, তারপর আছে তোমার ফ্রিকশন। দেখো ফ্রিকশন আছে, তো ফ্রিকশনটা কি দেখো, তো ঘর্ষণটা যদি আমরা বলি, আরেকটা বল আছে এখানে চাপ, আরেকটা হচ্ছে তোমার প্রেসার, যেটাকে বলি চাপও বলা যায় আরেকটা বল। তো ফ্রিকশনাল ফোর্স মানে কি, যখন একটা তল আরেকটা তলের উপর দিয়ে গড়িয়ে যায়, একটা তল যখন আরেকটা তলের উপর দিয়ে গড়িয়ে যায় তখন দুই তলের মধ্যে একটা বল অনুভূত হয়, দুই তল গতিরোধকারী একটা বলের সৃষ্টি হয়। বলে দিচ্ছি, লিখে দিচ্ছি এটা আমি, যে ঘর্ষণটা কি, যখন একটি বস্তু অপর বস্তুর উপর দিয়ে চলাচল করে তখন তাদের দুই তলের মাঝে গতিরোধকারী বলের উদ্ভব ঘটে। ওই বলকে, এই যে গতিরোধকারী বলটা, ওই বলকে ঘর্ষণ বল বলে। এই হচ্ছে আমার ঘর্ষণ বল। যেমন ধরো আমরা যখন যেমন আমার হাতটা এইভাবে নিয়ে যাচ্ছি, এই হাত যখন বোর্ডের উপর দিয়ে নিয়ে যাচ্ছে তখন এই বোর্ড আর আমার হাতের তালু এই দুইটার মধ্যে একটা ঘর্ষণের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, একটা ঘর্ষণ। তাহলে এই তল এবং আমার হাতের মধ্যে যে গতিরোধকারী বলের সৃষ্টি হবে, মানে হচ্ছে আমি চাচ্ছি হাতটাকে এই দিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ঘর্ষণ বলটা যেটা করতেছে আমার হাতকে পেছন দিকে নেওয়ার চেষ্টা করতেছে, মানে আমার গতিটাকে সে রোধ করার চেষ্টা করছে। ওই ধরনের বলকে আমি বলি হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে, এক্সাম্পল স্বরূপ তোমরা অনেক কিছু বলতে পারো, যে মেজের উপর দিয়ে তুমি যখন হাঁটো এখানে ঘর্ষণ বল আছে। তারপর যখন একটা গাড়ি রাস্তার উপর দিয়ে যায়, টায়ার এবং রাস্তার মধ্যে যে ঘর্ষণটা তৈরি হয় সেখানে ঘর্ষণ বল আছে। তারপরে হচ্ছে তুমি যখন টেবিলে পড়তে বসো, টেবিলে তোমার বই এবং টেবিলের যে দুইটা তলের মধ্যে যে সৃষ্ট ঘর্ষণ বল, এখানে ঘর্ষণ বল আছে। তারপর ধরো আমি যেটা ধরে রাখছি, আমার এটা ধরে রাখার মধ্যে আমার হাত এবং কলমের তলের মধ্যে যে একটা বল আছে সেটাও একটা ঘর্ষণ বল। আমি দাঁড়িয়ে আছি একটা জায়গার মধ্যে, আমার পায়ের তলা এবং মেঝের মধ্যে যে দুইটা তল এর মধ্যে একটা বল আছে, ঘর্ষণ আছে, সেইখানেও যেটা বল আছে সেই বলটা এখানে ঘর্ষণ বল। অনেক ধরনের বল, মহাবিশ্বের মধ্যে ঘর্ষণ বলের অভাব নাই, বুঝছো? তারপরে বলতে পারো আমার সাথে যখন বাতাস আমার গায়ে লেগে যাবে, বাতাস যখন আমার শরীরে লাগে তখন বাতাস এবং আমার গায়ের মধ্যে যে বলটা সৃষ্টি হয় এটাও কিন্তু এক ধরনের বাধাদানকারী বল, এই বলটাও হতে পারে ঘর্ষণ বল। আচ্ছা, তারপর দেখো প্রেসারটা কি, প্রেসার মানে কি, তো চাপ এক ধরনের বল। এখন চাপ কেমনে বল হয়? চাপ তো একটা স্কেলার রাশি, বল হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই না? আসলে চাপ বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে
যে কোনো বস্তুর উপর যদি চাপ সৃষ্টি করা হয় অটোমেটিক বলের সৃষ্টি হয়। তো কোনো বস্তুর উপর চাপ প্রয়োগ করলে বস্তুর বিকৃতি ঘটে, এটাকে বলি আমরা চাপ বল। বুঝতে পেরেছো? আসলে চাপ বলা হচ্ছে এটা, যে একটা বেলুনই আছে, গ্যাস ভর্তি একটা বেলুন আছে, তুমি যদি বেলুনে এরকম ভাবে চাপ দাও, আসলে এইখানে চাপ শব্দটা বলের সমার্থক শব্দ হিসেবে এখানে ব্যবহার হচ্ছে। চাপ বলতে স্কেলার রাশি একক প্যাসকেল এটা ব্যবহার না। চাপ বলতে এখানে বোঝাচ্ছে যে চাপ প্রয়োগ করতেছো মানে বল প্রয়োগ করতেছো। চাপ মানে হচ্ছে বল। কারণ হচ্ছে দেখো, কোনো বস্তুর উপর তুমি যদি চাপ প্রয়োগ করো, আমরা জানি বল বাই ক্ষেত্রফল, চাপ জানি কি বল বাই ক্ষেত্রফল। তো তুমি যত বেশি চাপ দিবা তত বেশি বল পাবে, যত বেশি চাপবে তত বেশি বল পাবে, যত বেশি চাপবে তত বেশি বল পাবে। তার মানে এখানে চাপটাই কিন্তু বলকে রিপ্রেজেন্ট করছে। তা আসলে আমরা এখানে যে চাপ প্রয়োগ করছো মানে কি, যত জোরে চাপ দিচ্ছ তত বেশি বেলুনের উপর বল প্রয়োগ হচ্ছে। তাহলে এই যে চাপটা, এই চাপটাই এখানে বল হিসেবে এখানে বিবেচনা করা হচ্ছে। তো যাই হোক, সো তোমাদের এখানে অনেকগুলো বলছি। তাহলে কি বললাম এখানে, চাপ হচ্ছে কি একটা, চাপও একটা বল যা দিয়ে কোনো বস্তুর বিকৃতি গঠানো যায়। চাপ হচ্ছে একটা বল, বলের মতো আচরণ করে আসলে, যা দিয়ে কোনো বস্তুর বিকৃতি গঠানো যায়। সেটা অস্থায়ী বিকৃতি হতে পারে, স্থায়ী বিকৃতিও হতে পারে। স্থায়ী বা অস্থায়ী উভয় প্রকার বিকৃতি এই চাপ দ্বারা গঠানো যায়। যেহেতু চাপ দ্বারা বিকৃতি গঠানো যায়, তার মানে চাপটাকে বলের সাথে কিছুটা তুলনা করতে পারি। মানে বল সদৃশ, আসলে বল না, বল সদৃশ কিন্তু এটা বল না। কারণ হচ্ছে বল হইতে গেলে বলের একক তার একক তো সেম হইতে হবে, কিন্তু তার একক প্যাসকেল, বলের একক হচ্ছে নিউটন। সো আমি চাপকে সরাসরি বল বলতে পারবো। চাপের মানে চাপ বলের নেই কিন্তু বল না, মাথায় রাখো। ঠিক আছে? মানে চাপটা বলের কাজ করতেছে, এখানে সাহায্য করছে বলের কাজ কর, বলের যে গঠনটা ঘটাবে চাপও সে একই গঠনে ঘটাতে সাহায্য করছে। এই জন্য জাস্ট তার অনুরূপ কিছু বলা হচ্ছে, কিন্তু সরাসরি বল বলা হচ্ছে না। তো এই গেল বল সংক্রান্ত কিছু। এবার দেখো বলের প্রকৃতি। বলের প্রকৃতি, বলের প্রকৃতি। সো বলের প্রকৃতি যদি বলি, বলের প্রকৃতি দুই প্রকার। একটা হচ্ছে তোমার আকর্ষণ ধর্মী, একটা হচ্ছে আকর্ষণ ধর্মী, আকর্ষণ ধর্মী। আরেকটা হচ্ছে দেখো, আরেকটা হচ্ছে তোমার বিকর্ষণ ধর্মী, আকর্ষণ ধর্মী, আরেকটা হচ্ছে বিকর্ষণ ধর্মী। বুঝতে পারছো? যেমন ইলেকট্রন, দেখো ইলেকট্রন প্লাস প্রোটন, ইলেকট্রন প্রোটনে যেটা হয় সেটা হচ্ছে আকর্ষণ ধর্মী, সেটা হচ্ছে কি আকর্ষণ ধর্মী। আর তোমরা জানো ইলেকট্রন প্লাস ইলেকট্রন অথবা ধরো যে প্রোটন প্লাস প্রোটন, এর মধ্যে যেটা ঘটবে সেটা হচ্ছে বিকর্ষণ ধর্মী, বিকর্ষণ ধর্মী। এখানে হবে কি বিকর্ষণ, তোমরা এটা জানো যদিও, বিকর্ষণ ধর্মী। আচ্ছা, তবে এখানে একটা কথা বলে নিই যে এই ক্ষেত্রে বলের মান, এক্ষেত্রে বলের মান ঋণাত্মক হয়। এক্ষেত্রে মনে রাখবা বলের মান ঋণাত্মক হবে, বলের মান ঋণাত্মক। আর এই ক্ষেত্রে বলের মান ধনাত্মক, বলের মান ধনাত্মক হয়। তো দুটা মনে রাখবা যে বল যখন নেগেটিভ হবে, যখন দেখো যে বলের মানটা নেগেটিভ আছে, ধরো যে বল F আছে -21 নিউটন, এর মানে হচ্ছে এটা আকর্ষণ বল, এর মানে হচ্ছে এটা আকর্ষণ বল। আর যদি দেখো যে F 21, এর দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে তোমার বিকর্ষণ বল। মান পজিটিভ মানে বিকর্ষণ বোঝায়, মান নেগেটিভ মানে আকর্ষণকে বোঝায়। ঠিক আছে? সো দেখো টেনশন বলতে বোঝাচ্ছি, ও আচ্ছা, টেনশন বলতে যদি কোনো একটা বস্তুকে তুমি ঝুলিয়ে রাখো, হ্যাঁ, বা কোনো একটা বস্তুকে ধরে রাখো, তখন এই বস্তুকে ধরে রাখলে, ধরো আমি কলমটা ধরে রাখছি, এই কলমটা ধরে রাখার ফলে কলমটা স্থির আছে, তো ওজনের কারণে সে নিচের দিকে ক্রিয়া করবে। এখন এই ওজনের কারণে নিচের দিকে ক্রিয়া করলে ওজনের বিপরীতে একটা প্রতিক্রিয়া বল কাজ করতেছে। এই যে প্রতিক্রিয়া বলটা, এই প্রতিক্রিয়া বলটাকে বলি আমরা টেনশন। সো আমরা বল হচ্ছে কি, বলের প্রকৃতি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আকর্ষণধর্মী আর একটা হচ্ছে বিকর্ষণধর্মী। আকর্ষণধর্মী হচ্ছে ইলেকট্রন প্রোটনের মধ্যে, আর বিকর্ষণ হয় কোথায়, ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে। বলের মান পজিটিভ আসলে বুঝবো, পজিটিভ আসলে বিকর্ষণধর্মী হবে, বলের মান নেগেটিভ আসলে আকর্ষণধর্মী হবে। তো এটা লিখে, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি মুছে দিচ্ছি। এরপরে আসি আমরা ক্ষেত্র। দেখো এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্রটা কি আসলে, ক্ষেত্র কি? তো ক্ষেত্র বলতে বোঝায়, দেখো তো ক্ষেত্র বলতে আমরা এখানে তিনটা ক্ষেত্র, আমরা অনেকগুলো ক্ষেত্র জানি। তো নর্মালি আমরা আলোচনার সুবিধা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র হতে পারে, তড়িৎ ক্ষেত্র। তারপর আমরা যেটা দেখি আরেকটা হচ্ছে তোমার হচ্ছে চৌম্বক ক্ষেত্র হতে পারে, চৌম্বক ক্ষেত্র।
তারপর হতে পারে তোমার আরেকটা হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, আরেকটা হচ্ছে শুধুমাত্র তোমার তো এইখানে আমরা দুইটা পেয়েছি। আরেকটা নর্মালি হতে পারে শুধুমাত্র ক্ষেত্র, মহাকর্ষীয় ক্ষেত্র, আরেকটা হতে পারে মহাকর্ষীয় ক্ষেত্র। দেখো ক্ষেত্র এখানে তিনটা ক্ষেত্র পাচ্ছি, আরো তোমরা জানো স্কেলার ক্ষেত্র জানো, ভেক্টর ক্ষেত্র জানো, তাই না? তুমি কিন্তু আরো জানো। এছাড়াও তোমরা যেটা পেয়েছো, তোমরা পেয়েছো কি স্কেলার ক্ষেত্র, আরেকটা পেয়েছিলে কি তোমরা ভেক্টর ক্ষেত্র কিন্তু তোমরা পেয়েছো। তো স্কেলার ক্ষেত্র আর ভেক্টর ক্ষেত্র বলতে কি বোঝাচ্ছে আসলে? যেমন তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি, এটাও কি ভেক্টর রাশি। তো স্কেলার ক্ষেত্র বলতে স্কেলার রাশিগুলো যেখানে থাকে, ভেক্টর ক্ষেত্র বলতে এই সবগুলো কিন্তু ভেক্টর ক্ষেত্র, এই সবগুলো হচ্ছে ভেক্টর ক্ষেত্রের অধিভুক্ত। বুঝতে পারছো? কারণ সবগুলো দেখো তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, মহাকর্ষী ক্ষেত্র সবগুলো হচ্ছে ভেক্টর রাশি। যেহেতু ভেক্টর রাশি তার মানে এই প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু এক একটা ভেক্টর ক্ষেত্র, মানে ভেক্টর ক্ষেত্রে আরেকটা রূপান্তর বলতে পারো এই তিনটা ক্ষেত্র। যেগুলো আসলে ভেক্টর রাশি সেগুলো আসলে ভেক্টর ক্ষেত্রের এই অন্তর্ভুক্ত, যেগুলো স্কেলার রাশি সেগুলো স্কেলার ক্ষেত্রের অন্তর্ভুক্ত হয়। আচ্ছা, এখন এইখানে যেটা বলতেছি দেখো, তো ক্ষেত্রটা কি আসলে একটু দেখি আমরা। তো ক্ষেত্র বলতে বোঝায়, আমি যদি একটা নর্মালি বলি যে চিন্তা করে দেখো যে তোমার ঘরে তুমি যদি মিষ্টি রাখো, পিঁপড়াকে কিন্তু খবর দিতে হয় না, পিঁপড়া কিন্তু অটোমেটিক চলে আসে। এখন কিভাবে চলে আসে যদি বলো, তাহলে বিষয়টা হচ্ছে পিঁপড়া কিন্তু মিষ্টির যে একটা গ্রান, সেই গ্রানটা কিন্তু তুমি না বুঝলেও পিঁপড়া অনেক দূর থেকে বুঝতে পারে। তাহলে মিষ্টির এই গ্রানটা যতটুকু জোরে ক্রিয়া করবে, যতটুকু দূরে যাবে, এটা হচ্ছে মিষ্টির একটা ক্ষেত্র তৈরি করবে। সে একটা ক্ষেত্র তৈরি করবে, এর বাইরে সে গ্রানটা ছড়াতে পারবে না, কিন্তু এর ভেতরে সে গ্রানটা ছড়াতে পারবে। তুমি পারফিউম দাও, পারফিউমটা একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে শুধুমাত্র গ্রানটা থাকে, তারপরে কিন্তু আর এটা থাকে না। আচ্ছা, তারপর ধরো যে একজন চেয়ারম্যানের ক্ষেত্রে একটা ঘটনা ঘটাও, একজন দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী চাইলে আমাদের দেশে একটা কিছু করতে পারবেন, জোর কাটাতে পারবেন, তিনি কিন্তু বাইরের দেশে গিয়ে সেই জোরটা কাটাতে পারবেন না। তার মানে তার একটা নির্দিষ্ট এরিয়া বাংলাদেশ, সে কিন্তু বাংলাদেশের বাইরে তিনি প্রধানমন্ত্রী নন, সেখানে তিনি একজন অতিথি হিসেবে যাবে, শুধুমাত্র একজন অতিথি, কিন্তু বাংলাদেশের জন্য তিনি হচ্ছে একজন প্রধান। তার মানে তারও একটা নির্দিষ্ট এরিয়া আছে। একজন চেয়ারম্যানের একটা নির্দিষ্ট এরিয়া থেকে তার বাইরে সে কোনো কিছু করতে পারবে না। সে করলে তার নির্দিষ্ট এরিয়ার মধ্যেই সে ঘটনা ঘটাইতে পারে, শাসন করতে পারে, কিছু একটা করতে পারে, ঘটনা যা কিছু ঘটবে সে নির্দিষ্ট এরিয়াতে করতে পারে। একজন তোমার বাবা সে অন্য কারো বাবা না, চিন্তা করে দেখো, তোমার বাবা সে অন্য কারো বাবা না। তো তোমার উপর যে কর্তৃত্ব আরোপ করতে পারবে, সে কিন্তু অন্যের সন্তানের উপর সেই কর্তৃত্ব আরোপ করতে পারবে না, কারণ তার প্রভাবটা শুধুমাত্র এই গড়ের মধ্যেই বিদ্যমান, তিনি কিন্তু অন্য গড়ের মধ্যে তার প্রভাব খাটাতে পারবে না। তো এই যে কথাগুলি বললাম, এগুলো বাস্তব জীবনের একজন ব্যক্তি হিসেবে, মানুষের একটা নির্দিষ্ট ক্ষেত্র থাকে, সেগুলো আসলে বললাম। কিন্তু ফিজিক্সের ভাষায় ক্ষেত্র আসলে এইটার মতো না, একটু ডিফারেন্ট হবে। সো এই ক্ষেত্রে যদি আমি বলতে যাই, তাহলে ক্ষেত্রটা আসলে কেমন হবে? তো আমি যদি বলি, ধরো যে একটা তড়িৎ ক্ষেত্র ধরো, তো ক্ষেত্র বলতে বোঝায় যে কোনো একটা ঘটনা একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে ক্রিয়া। যখন একটি বস্তু বা চার্জ নির্দিষ্ট অংশ, নির্দিষ্ট পরিসর জুড়ে কাজ করতে পারে, নির্দিষ্ট পরিসর ব্যাপী নির্দিষ্ট পরিসর পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারবে, ওই পরিসরকে ক্ষেত্র বলে। ওই পরিসরকে আমরা বলবো কি? ক্ষেত্র। ঠিক আছে, ওই পরিসরটিকে আমরা বলবো হচ্ছে ক্ষেত্র। কি বললাম? যে যখন একটা বস্তু বা চার্জ নির্দিষ্ট পরিসর পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারে, ওই পরিসরকে আমরা ক্ষেত্র বলছি। ওই পরিসরটাকে বলছি আমরা কি? ক্ষেত্র। আচ্ছা, যেমন ধরো আমরা এখানে এখন যেটা বলবো সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো আসলে এই যে আকর্ষণ বা বিকর্ষণটা হয় কিভাবে, এই যে প্রভাবটা কিভাবে বিস্তার করে, বিষয়টা হচ্ছে কি ওরকম যে যখন একটা চার্জ বা একটা বস্তুকে একটা নির্দিষ্ট স্থানে রাখা হয়, তখন ওই বস্তুটা তার চারপাশে একটা ক্ষেত্র সৃষ্টি, মানে তার পাশে একটা রেসপন্স তৈরি করে, মানে সারা জাগানো, একটা আলোড়ন তৈরি করে, একটা উদ্দীপনা সৃষ্টি করে, একটা উত্তেজনা তৈরি করে। তখন সে একটা বস্তু বা একটা চার্জ, সে যতটুকু অংশ জুড়ে তার এই উত্তেজনাটা বজায় রাখতে পারছে,
বা তার যে কি বললাম যে উত্তেজনা তৈরি করতে পারছে বা সে কি করছে একটা সাড়া জাগাচ্ছে একটা জায়গায়, ঠিক আছে, একটা আলোড়ন তৈরি করতে পারছে, আলোড়ন জাগানো, সাড়া জাগানো, বা সে একটা জায়গার মধ্যে উত্তেজনা তৈরি করতে পারছে। যতটুকু অংশ জুড়ে সে উত্তেজনাটা তৈরি করতে পারবে সেটাই হচ্ছে তার ক্ষেত্র, সেটাই হবে কি তার ক্ষেত্র। তো আমরা প্রথমে দেখি এখানে তড়িৎ ক্ষেত্রটা কি, বা আমরা যদি বলি তড়িৎ ক্ষেত্রটা কি। আসলে দেখো প্রথমে দেখি আমরা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র আসলে কি? একটি আধান যে পর্যন্ত, দেখো এখানে তড়িৎ ক্ষেত্র যেটা বোঝাচ্ছি, তড়িৎ ক্ষেত্র দেখো একটি আধান যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় রাখতে পারে, তার প্রভাব বজায় রাখতে পারে তাকে তড়িৎ ক্ষেত্র বলে। তাকে কি বলবো আমরা? তড়িৎ ক্ষেত্র, তাকে তড়িৎ ক্ষেত্র বলে। আচ্ছা, এখানে বলছে তড়িৎ ক্ষেত্র। সো তড়িৎ ক্ষেত্র যদি বলতো এরকম ভাবে তোমার আছে, আরেকটা আছে মহাকর্ষীয় ক্ষেত্র, আরেকটা আছে তোমার মহাকর্ষীয় ক্ষেত্র। দেখো মহাকর্ষীয় ক্ষেত্র আছে, ঠিক একইভাবে বলবো, পার্থক্যটা একটু একই রকম। দেখো যে এখানে বলছে কি আধান, আরেকটা বলছে কি বস্তু। তাহলে আমি এইখানে একটু ডিফারেন্স পরে করি। দেখো এরকম পাচ্ছি, তো ধরো এখানে একটা আধান আছে, এখানে একটা আধান, এখন এই আধানটা এই অঞ্চলব্যাপী সে আকর্ষণ করতে পারে, এই অঞ্চলব্যাপী, তার মানে এইটা হচ্ছে তার ক্ষেত্র, এটা হচ্ছে তার ক্ষেত্র। ধরো যে এটা, এখন ধরো যে অন্য একটা আধান আছে, ধরো একটা বড় আধান নিয়েছি, এই কিউ, এটা ধরো যে একটা বড় আধান, এটা হচ্ছে তোমার প্লাস কিউ, এইটা কি করতেছে তোমার এই পর্যন্ত, তার মানে এটার পরিসর এটার পরিসর এটা, কিন্তু এটার পরিসর হচ্ছে এটা। চার্জের পরিমাণ যত কম তার ক্ষেত্রের পরিসরটাও তত কম থাকবে, চার্জের পরিমাণ যত বেশি থাকবে তার ক্ষেত্রের পরিসরটাও তত বেশি হবে। যেমন ধরো বাস্তব জীবনে বলি, যার পথ যত বড় তার হাত তত লম্বা, তাই না? তাহলে একজন মেম্বারের হাত, তার ক্ষমতা কম, মানুষটা ছোট, তার হাতও কিন্তু ছোট, কিন্তু একজন চেয়ারম্যান হচ্ছে উপজেলা চেয়ারম্যান, তারপর কি আছে এমপি, তারপর কি আছে মন্ত্রী, তারপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। বিষয়টা কি, যত বড় মানুষ ক্ষমতা তত বেশি। এখানে চার্জগুলি যত বড় হবে তার আকর্ষণটা কি হবে, মানে তার ক্ষেত্রটা তত বেশি হবে। আচ্ছা, এবার দেখো আমরা তড়িৎ প্রাবল্য দেখি। তড়িৎ ক্ষেত্র গেল, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ প্রাবল্য। তো তড়িৎ প্রাবল্যটা কি? তড়িৎ প্রাবল্য হচ্ছে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে, তড়িৎ ক্ষেত্রে দেখো বিষয়টা হচ্ছে এরকম, ধরো যে এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ এটা, তো এখানে একটা চার্জ আছে, এইটা দেখো এটা একটা চার্জ, তাহলে এটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এফ, আর এটা যে বল আকর্ষণ করছে সেটা হচ্ছে, ধরো এখানে একটা চার্জ আছে কিউ নট। আচ্ছা, এবার দেখো, তো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে তড়িৎ ক্ষেত্র বলে। তাকে কি বলে? তড়িৎ ক্ষেত্র বলে, তাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলতে পারি। তাহলে এখানে যে কথাটা বলছে একক ধনাত্মক আধান, এই যে দেখো একক ধনাত্মক আধানকে, সো একটা আধানকে তুমি যদি স্থাপন করো, এই ধরো যে এই আধানটাই আছে, তো একটা একক ধনাত্মক আধানকে তুমি যখন তড়িৎ ক্ষেত্রে স্থাপন করবা, সেটা যে আধান মানে সে যতটুকু বল অনুভব করবে এইটা হচ্ছে তার তড়িৎ প্রাবল্য। ধরো যে আমি এখানে দিলাম কি যে এফ ইজ মানে তড়িৎ ক্ষেত্রকে একে আমরা কি করতে পারি, একে ই দ্বারা সূচিত করা হয়, একে ই দ্বারা সূচিত করা হয়। আচ্ছা, যদি করা হয় তাহলে ই সমান যেটা দাঁড়াবে সেটা তোমার এফ বাই, দেখো এফ বাই কিউ, সমীকরণটা হবে তোমার এফ বাই কিউ হয়ে যাবে। আচ্ছা, তো মাথায় রাখবে এটা হচ্ছে কি এফ বাই কিউ, ধরো যে এটা সমান আসছে এফ বাই কিউ। এখন এটা যদি এফ বাই কিউ হয়, তাহলে দেখো এফ বাই কিউ মানে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে যে বল অনুভব করবে, এই আধানটা এফ পরিমাণ বল অনুভব করে, এই বলটা যে অনুভব করছে এই বলের পরিমাণটাকে বলছি আমরা এখানে তড়িৎ প্রাবল্য। তাহলে এই হচ্ছে সমীকরণ। এবার এককটা দেখে ফেলি আমরা। তো এককটা হচ্ছে তোমার, দেখো এটার কিছু তাৎপর্য দেখো, তাৎপর্য হচ্ছে এটি একটি ভেক্টর রাশি, এটি একটি ভেক্টর রাশি। আচ্ছা,
এবং এর দিক তড়িৎ ক্ষেত্রের দিকে। দ্বিতীয়ত হচ্ছে এর একক দেখো বলের একক হচ্ছে নিউটন, বলের একক কি জানি নিউটন, আর আধান একক হচ্ছে কুলম্ব। তার মানে এর একক হচ্ছে নিউটন পার কুলম্ব, এর একক হচ্ছে কি নিউটন পার কুলম্ব, এর এককটা হচ্ছে নিউটন পার কুলম্ব হতে পারে। ঠিক আছে, মাত্রা, এখন এখানে মাত্রাটা আমরা বের করছি না, কারণ হচ্ছে আধানের মাত্রাটা তো আমরা এত জানি না, তাই না? আধান কি তোমার চার্জ দিয়ে প্রকাশ করো, বলের মাত্রা যা তার মাত্রাটা তুমি এভাবে লিখতে পারো। তো সর্বোচ্চ মাত্রা হিসেবে এভাবে লিখতে পারো, তুমি মাত্রাটা রাখতে পারো এরকম, যে যেহেতু তুমি এটা জানো যে বলের মাত্রা কি জানো তুমি, ml t ইনভার্স 2, আর এখানে কি আছে দেখো তো পার, এভাবে রাখতে পারো। এর মাত্রাটাকে আমরা কি যে কুলম্ব পার কুলম্ব আমরা সি দিয়ে প্রকাশ করছি, কারণ চার্জ মানে কি সি, চার্জ যদি সি হয় তাহলে সি প্রথম অক্ষরটা দিয়ে তার মাত্রা প্রকাশ করে, তাহলে তুমি এটাকে রাখতে পারো এইভাবে মাত্রা হিসেবে রাখতে পারো। আচ্ছা, তাহলে এই গেল আমাদের এটা। এবার দেখি আমরা মহাকর্ষীয় ক্ষেত্রটা কি, এটা গেলে মহাকর্ষীয় ক্ষেত্রটা দেখবো আমরা এবার। তো যদি মহাকর্ষীয় ক্ষেত্র দেখতে চাই, এবার আসি আমরা মহাকর্ষীয় ক্ষেত্র কি। তো এবার দেখো একক ভরের আগেরটা আছে, এটা ব্যতিক্রম। একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় প্রভাব, এটা হচ্ছে তোমার মহাকর্ষীয়। আচ্ছা, একক ভরের কোনো বস্তু তার চারপাশে যে প্রভাব বিস্তার করে তাকে মহাকর্ষীয় ক্ষেত্র বলে, আচ্ছা, এটা তো মহাকর্ষীয় ক্ষেত্র। আচ্ছা, তা মহাকর্ষীয় ক্ষেত্র বলে, তো এই লিখলাম, তাকে মহাকর্ষীয় ক্ষেত্র বলে। আচ্ছা, এটা গেল মহাকর্ষীয় ক্ষেত্র। এবার দেখো মহাকর্ষীয় প্রাবল্যটা কি, মহাকর্ষীয় প্রাবল্যটা আসলে কি? তো মহাকর্ষীয় প্রাবল্য তুমি যদি লিখতে চাও, মহাকর্ষীয় প্রাবল্যটা হচ্ছে ভরের কারণে আসবে এখানে, যে একক ভরের কোনো বস্তু স্থাপন করলে, তাহলে এখানে বলো দেখো একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে স্থাপন করলে, মহাকর্ষীয় ক্ষেত্রে স্থাপন করলে যে বল অনুভব করে স্থাপন করলে বস্তুটি যে বল অনুভব করে তাকে কি বলে, বুঝতেই পারছে, মহাকর্ষীয় প্রাবল্য বলে, তাকে বলে মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে যাই হোক, এটা আমি মুছে দিলাম। এটার একটা ভেক্টর রাশি, আর এর একক হবে তোমার, এর একক যেটা হবে সেটা হচ্ছে নিউটন পার কেজি, এরকম নিউটন পার কেজি। তাহলে এখানে কি আসবে দেখো, তাহলে এটা যেহেতু নিউটন পার কেজি, তার মানে কি এখানে আসবে তো একটা পার এম আসবে, পার এম আসছে। যদি পার এম আসে তার মানে কি বুঝতে পারছো, এটা কাটা গিয়ে থাকবে শুধু এল টি ইনভার্স 2, তার মানে ত্বরণের মাত্রার সমান। এর মানে কি ত্বরণের মাত্রার সমান, বুঝতে পারছো? এর মাত্রাটা হবে কি এরকম, এর মাত্রা হবে হচ্ছে এল টি ইনভার্স 2, মানে ত্বরণের মাত্রা। তাহলে একটু ভালো করে দেখো, অনুভব করে তাকে বলি আমরা মহাকর্ষীয় প্রাবল্য। সো একটু দেখ, লেকচার অনেক কিছু বড়, আসলে যতটুকু সোজা। এবার দেখো এখানে কিন্তু বলা আছে একক ভরের, তো একক ভরের কোনো বস্তু যেহেতু বলছে, এটাকে তুমি এফ দ্বারা প্রকাশ করো, এখানে তোমার এটাকে ই দ্বারা প্রকাশ করে, তাহলে এই ক্ষেত্রে ই হবে তোমার বল বাই ভর, কি ভর। এই ক্ষেত্রে সমীকরণ হচ্ছে কি, ই সমান হবে এফ বাই এম। এখন নিউটনের সূত্র দেখে জানো, নিউটনের মহাকর্ষ সূত্র দেখে, দেখো এই হচ্ছে, ধরো যদি এরকম হয়, এখানে একটা বস্তু আছে, এই হচ্ছে পৃথিবী, আর এখানে একটা বস্তু ধরো যায়, তো এই বস্তুর ভর যদি হয় এম, আর এই বস্তুর ভর যদি হয় এম, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকবে, নিউটনের সূত্র অনুসারে, নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুসারে এগুলো তোমরা 9 10-এ পড়ে আসছো। এফ সমান জানো যে এম কি জানো তোমরা, যে এম এট জি
mm ডিভাইড বাই হচ্ছে r স্কয়ার, মধ্যবর্তী দূরত্ব যদি তা হয় r। তাহলে এইটা যদি হয়, এবার তুমি চিন্তা করে দেখো এই সূত্রের মধ্যে এটা বসিয়ে দাও, এই সূত্রে এটা বসায় দাও তাহলে কি পাচ্ছ, একক তো এটা লিখলামই, যদি লিখে এখানে এবার যদি বসায় দাও তাহলে দেখো, তাহলে এখান থেকে তুমি পাবা, সুতরাং ই সমান যেটা আসবে সেটা দেখো, যদি ই সমান যে আসবে তোমার এরকম, তো জি এম এম ডিভাইড বাই হচ্ছে r স্কয়ার ইন্টু হচ্ছে 1/m আছে, 1/m আছে, লক্ষ্য করো। তাহলে এই এম কাটা যাচ্ছে, এম যদি কাটা যায় তাহলে তোমার থাকবে শুধুমাত্র ই সমান হচ্ছে জিএম বাই আর স্কয়ার, জিএম বাই আর স্কয়ার। তো ফাইনালি তুমি কিন্তু এই সূত্র, তাহলে দুইটা সূত্র পাচ্ছ, একটা পাচ্ছ ই সমান এটা, আরেকটা তুমি পাচ্ছ ই সমান পাচ্ছ হচ্ছে জিএম বাই আর স্কয়ার। মাথায় রাখবা এই এম হচ্ছে পৃথিবীর ভর, এইটা এম হচ্ছে বস্তুর ভর, আর এম হচ্ছে পৃথিবীর ভর বোঝাচ্ছে। আচ্ছা, এখানে যেটা বোঝাচ্ছি দেখো, এই স্মল এম হচ্ছে বস্তুর ভর, স্মল এম হচ্ছে বস্তুর ভর, লিখে রাখবা বস্তুর ভর, আর ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, ঠিক আছে। জি হচ্ছে মহাকর্ষীয়, জি হচ্ছে কি, এটা হচ্ছে তোমার সার্বজনীন ধ্রুবক, সার্বজনীন ধ্রুবক, সার্বজনীন, এটার মানও আছে 6.673, তোমরা জানো, ইন্টু tan ইনভার্স কত জানি 11, এর একক আছে একটা, এর একক যেটা আছে সেটা বের করে দিচ্ছে তোমার ইয়ার থেকে, এই যে বলের সূত্র থেকে বের করা যায়, যেহেতু বল সমান জানো হচ্ছে জি ডাবল এম ডিভাইড হচ্ছে আর স্কয়ার, তো এখান থেকে বের করা যায় নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, তাহলে এটা বের করা যায় নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, তো এটা হচ্ছে মহাকর্ষীয়, এই যে সার্বজনীন ধ্রুবক, এই এককটা হচ্ছে এটা, মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকবার আসছে তোমাদের বোর্ডেও অনেকবার আসছে, এবং তোমাদের যে অ্যাডমিশন টেস্টে এটা অনেকবার আসছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সূত্রগুলি গেল। তো এতক্ষণ পর্যন্ত যা যা বুঝালাম, এইটাও তোমার দুইটাই কিন্তু এক। আর কিভাবে তোমরা দেখছো এককগুলো লিখছিলাম, এককগুলো কিন্তু এখান থেকে আসছে, এককগুলো এখানে দেখো তো যে কিভাবে এককটা আসে, প্রাবল্যের একক কেন কেজি, দেখো তাহলে বলের একক জানো, দেখো এই যে জি এর একক আমরা জানি কি, যেহেতু এটা তুমি জানো জি এর এককটা এটা, তাই প্রাবল্যের একক কি আছে বুঝতেই পারছো, যে ই সমান কি তোমার, ই সমান দেখো জি আছে, জি এর একক মানে কি নিউটন মিটার স্কয়ার ইন্টু হচ্ছে পার কেজি ইনভার্স 2, আর এটা কি ভরের একক কি আছে কেজি, ভরের একক কি আছে, ভরের একক আছে কেজি, যেহেতু ভরের একক কেজি আছে, আর নিচে আছে কি দূরত্ব, নিচে আছে কি বর্গমিটার, তো এটা কি দূরত্বের একক যদি মিটার হয় তাহলে মিটার বর্গমিটার, এই মিটার কাটা যাবে, থাকবে শুধু নিউটন পার কেজি, নিউটন পার কেজি থাকবে, বুঝতে পারছো, যে দুইটা, এই যে একটা কেজি ইনভার্স 2 আর একটা কেজি, একটা গেলে থাকবে আরেকটা, তাহলে একক আসবে নিউটন পার কেজি, আর মাত্রা আসবে কি, মাত্রা আসবে এটা আসলে কি, এটা কিন্তু অভিকর্ষ ত্বরণ, এটা মানে অভিকর্ষ ত্বরণ। তোমরা নবম দশম শ্রেণীর বইটা একটু গেটে দেখো, তোমাদের নবম দশম শ্রেণীর যে বলের যে চ্যাপ্টারটা ছিল সেটা কিন্তু জি সমান জিএম বাই আর স্কয়ার পড়ছো, জি ইকুয়াল হচ্ছে জিএম বাই আর স্কয়ার, তোমরা নবম দশমে পেয়েছো। এর মানে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য কিন্তু অভিকর্ষ ত্বরণের সমান, সমীকরণের দিক থেকে মহাকর্ষীয় প্রাবল্য কিন্তু অভিকর্ষ ত্বরণের সমান, তার মানে অভিকর্ষ ত্বরণের একক যা মহাকর্ষীয় প্রাবল্যের একক তা, তার মানে কিন্তু এটার আরেকটা একক আছে, এটার একক কিন্তু এটা মিটার পার সেকেন্ড স্কয়ার, বুঝতে পেরেছো, এই যে মিটার পার সেকেন্ড স্কয়ার, আর মাত্রাটা কি, মাত্রা হচ্ছে এলটি ইনভার্স 2, মাত্রাটা কি আসছে এলটি ইনভার্স 2, তাহলে এই হচ্ছে দেখো একক হচ্ছে নিউটন পার কেজি অথবা মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এখানে মাত্রা লিখতে হবে এলটি ইনভার্স 2। আমি যদি না পড়াইতে পারি নিজেদের পড়তে হবে, এটা হচ্ছে বড় কথা, নিজেদের পড়তে হবে। এবার দেখো, তো আমাদের এইগুলো শেষ, এবার যাবো ভরবেগের নিত্যতা, দেখো রৈখিক ভরবেগের নিত্যতা, রৈখিক ভরবেগের নিত্যতা, আমি যদি না শেষ করতে, তো তারপরে দেখো রৈখিক ভরবেগের নিত্যতা, তো রৈখিক ভরবেগের নিত্যতা আমরা যদি বলি সেটা হচ্ছে তোমার যে সূত্রটা আমরা দেখি, যদি রৈখিক ভরবেগের নিত্যতার সূত্র আছে, তো আমরা জানি দেখো যে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না হলে, কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর ভরবেগ
বস্তুর ভরবেগ অপরিবর্তন থাকে আচ্ছা কি বলো এখানে কোনো বস্তুর উপর, এটা অবশ্যই লিখে নিবা যে কোনো বস্তুর উপর বাহ্যিক, এটা বাহ্যিক আবার তো ধরে না, কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় না, অর্থাৎ ভরবেগ কি ধ্রুব থাকে, ভরবেগ ধ্রুব থাকে। একেই ভরবেগের নিত্যতা সূত্র বলে, একেই ভরবেগের নিত্যতা সূত্র বলে। এটা হচ্ছে তোমার ভরবেগের নিত্যতা, বা শুধুমাত্র বলতে পারি একেই ভরবেগের নিত্যতা বলে, আমরা বলতে পারি একে ভরবেগের নিত্যতা বলে। আচ্ছা, তো এইখানে আমরা যেটা পেয়েছি যে ভরবেগের নিত্যতা কি আসলে, সেটা আমরা পেয়েছি যে আসলে ভরবেগের নিত্যতাটা কি। যেমন ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, যদি আমার উপরে কোনো একটা বল বাহ্যিক প্রযুক্ত না হয় তাহলে এইটাকে বলি ভরবেগের নিত্যতা। তুমি বসে আছো, বাস্তব জীবনে দেখো তুমি বসে আছো, কোথায় বসে আছো তুমি? চেয়ারে। আচ্ছা তুমি বলো তো, তুমি চেয়ারে বল প্রয়োগ করে চেয়ারটাকে উপরে তুলতে পারবা? আরেকটা এক্সাম্পল দেই, ধরো যে আমার মাথার মধ্যে এরকম ধরলাম, ধরে উপর দিকে টানতেছি, আমি কিন্তু আমার চুলে ধরে টানতেছি। এখন আমি যখন আমার চুলে ধরে টানবো, তাহলে আমার চুলে ধরে টান অবস্থা কি আমি কি আমাকে উপরে তুলতে পারছি? আমি কিন্তু আমাকে উপরে তুলতে পারছি না। আমি যখন চেয়ারে বসে থাকি তখন আমি চাইলেই চেয়ারটা কি করতে পারি না, চেয়ারটাকে আমি উপর থেকে তুলতে পারি না। আমি বাহ্যিক বল প্রয়োগ না করে কিন্তু চেয়ারটাকে আমি উপরে তুলতে পারবো না। তুমি যতই নড়াচড়া করো চেয়ার কিন্তু তোমার সাথে উপরে উঠবে না। এমন একটা বিষয় আছে, মানে কিছু চেয়ার আছে, মনে করো হাতল থাকে, এখন তুমি যদি সাইজে অনেক বেশি মোটা হয়ে যাও, সেক্ষেত্রে তোমার কোমর বা তোমার যদি কোনো একটা পেশি যদি চেয়ারের সাথে আটকে যায়, তখন তুমি দাঁড়ানোর সময় দেখা যাবে চেয়ার তোমার দিকে উপরে উঠতে পারে, কিন্তু তুমি অন্য দিকে বল প্রয়োগ করে এটা পারবে না। তো ওইভাবে তোমার বাহ্যিক বল প্রয়োগ হবে, সেক্ষেত্রে পারো, বাহ্যিক বল ছাড়া এখানে হবে না। সো এটা গেল। তারপর ধরো যে একজন লোক গাড়ি চালাচ্ছে, একজন লোক যখন গাড়ি চালায় সেখানে গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, গাড়িটা বন্ধ হওয়ার পরে সে যতই জোরেই এরকম করতে থাকে, সে নিজেকে নড়াইতে থাক, গাড়ি কি সরবে সামনের দিকে? সরবে না। একজন লোক রিক্সা থেমে গেছে, আর একজন লোক বাহ্যিক বল প্রয়োগ না করে সে যতই নড়াচড়া করে একটা রিক্সা কিন্তু সামনের দিকে নিতে পারবে না। তো বাহ্যিক বল যদি প্রয়োগ না হয় তাহলে ওই বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এই যে ভরবেগটার পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে, এই ভরবেগের পরিবর্তন না হওয়াটা কি বলি? ভরবেগের নিত্যতা। আবার ধরো যে একটা সাইকেল চলছে, বা ধরো যে একটা এরোপ্লেন যাচ্ছে, একটা রকেট যাচ্ছে উপরে, রকেট যদি যেতে থাকে, এখন কি করা হলো, রকেট সমবেগে যাচ্ছে। রকেট সমবেগে যাওয়ার অর্থ হচ্ছে তার উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, যা ছিল তাই। যদি তার উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয় তখন তার ত্বরণ সৃষ্টি হবে, যখন তার ত্বরণ সৃষ্টি হবে তখন তার ভরবেগের পরিবর্তন হবে, আর ভরবেগের পরিবর্তন হলে সেটা কি হবে না, ভরবেগের সংরক্ষণশীল নীতি মেনে চলবে না। এখন ঘটনাটা আবার এটা হবেও না, আবার হবেও, এটা আবার ডিফাইন হবে অন্যভাবে, আমরা দেখবো সামনে দেখে কিভাবে হয় বা কিভাবে হয় না। সো দেখো, তো এবার আমরা একটু দেখি এটা ভরবেগের নিত্যতা সূত্রটা। সো এখানে যেটা বলছে ভরবেগের নিত্যতা সূত্রটা, আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম সবগুলো হচ্ছে ভরবেগের নিত্যতা, বুঝতে পেরেছো? তো আমরা একটু ভরবেগের নিত্যতা সূত্রটা যাচাই করতে পারি। ধরো যে ঘর্ষণটা আসি, ভরবেগের নিত্যতা সূত্র যাচাই করতে এবার আমরা ঘর্ষণ সম্পর্কে একটু জেনে নিই। ঘর্ষণ কি দেখো, ঘর্ষণ এবার দেখো, সো ঘর্ষণটা কি সেটা বুঝো। ঘর্ষণ আমি কিছুক্ষণ আগে পড়িয়েছি যে ঘর্ষণ বলতে হচ্ছে যখন একটা বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে চলতে থাকে তখন তার তলের মধ্যে যে বাধা তৈরি হয়, মানে হচ্ছে একটা তল যখন আরেকটা তল, মানে একটা বস্তু যখন একটা তলের উপর দিয়ে যেতে থাকে তখন ওই দুই তলের মধ্যবর্তী যে বাধা প্রদান হয় এটা হচ্ছে একটা ঘর্ষণ। এই ঘটনাটাকে বলি আমরা ঘর্ষণ। এই ঘর্ষণটা তোমার এটাতে ঘর্ষণ, সংঘর্ষ দেখবো আমরা দেখবো হচ্ছে সংঘর্ষটা দেখো, সংঘর্ষ তোমার জানো নর্মালি লিখতেছি, একটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ,
স্থিতিস্থাপক, দেখো স্থিতিস্থাপক সংঘর্ষ, ঠিক আছে। আর এটা হলো তোমার অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক। আরেকটা হচ্ছে তোমার আংশিক স্থিতিস্থাপক, আংশিক স্থিতিস্থাপক। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এবার ক্লাসে ফিরি আমরা। এতক্ষণ পর্যন্ত বিনোদন হয়ে গেল না, তোমরা এখন দেখতে পেলে। আচ্ছা, এখন সংঘর্ষটা জানো তোমরা, তো আমি আসলে সংঘর্ষটা এত কিছু ডিটেলস আলোচনা করবো না, কারণ সংঘর্ষ পরে আলোচনা করব। তো জাস্ট দেখালাম এখানে। তো দেখো, ধরো যে এরকম কিছু একটা আছে, এই একটা বস্তু আছে আর এখানে একটা বস্তু আছে। তো ঘটনাগুলো হচ্ছে এরকম গলে, ধরো যে ঘটলো, ঠিক আছে। ঘটলে এখানে দেখা গেল কি, ধরো যে এই একটা বস্তু আছে আর এই একটা বস্তু, তারপর ধরো এইখানে দুইটা ঘটনা একসাথে লাগলো, তারপর এইভাবে দুইটা চলতে শুরু করলো, এটা এদিকে গেল, এটা ওইদিকে গেল। তাহলে এইখানে হচ্ছে তোমার সংঘর্ষটা ঘটবে, সংঘর্ষ ঘটছে, ঠিক আছে। এটা হচ্ছে পরে, এটা হচ্ছে কি পরে, আর এটা হচ্ছে সংঘর্ষের আগে, এটা হচ্ছে সংঘর্ষের আগে। এখন দেখো, এটার ভর আছে ধরো, এটার এটা হচ্ছে ইউ2 বেগে যাচ্ছে, এটা বড় হচ্ছে ধরো m1 আর এটার বড় হচ্ছে m2। আর এইখানে যেটা হচ্ছে, এটা ধরো হচ্ছে v1 বেগে যাচ্ছে, এটা হচ্ছে v2 বেগে, এর বড় হচ্ছে m1 আর এর বড় হচ্ছে m2। এখন যেটা হবে তোমার সেটা হচ্ছে, দেখো যে এইখানে অবশ্যই মানে হচ্ছে সংঘর্ষ হওয়ার শর্ত, সংঘর্ষ ঘটবে যদি u1 ইজ গ্রেটার দেন u2 হয়, ঠিক আছে। সংঘর্ষ ঘটবে না, কখন ঘটবে না, যেহেতু সামনে পেছনে আছে, সংঘর্ষ ঘটবে না যদি u2 ইজ গ্রেটার দেন u1 হয়। যে এইটার বেগ অবশ্যই এর চেয়ে বেশি হইতে হবে, কারণ কি এটা সামনের দিকে আছে, এটা এদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে। তো যেহেতু এটা পেছনে আছে, তার মানে এর বেগ যদি ওর চেয়ে বেশি হয় তখনই এটাকে ওকে ধাক্কা দেবে, এছাড়া এখানে সংঘর্ষ ঘটবে না। এবার দেখো, তাহলে সংঘর্ষের আগের মোট ভরবেগ কি পাচ্ছি, তো এটার আগের মোট ভরবেগ দেখো m1 প্লাস m2, এখানে পাচ্ছে কি m1 প্লাস m2, সরি, এইটার যে ভরবেগ আছে, এটার ভরবেগ হচ্ছে m1 u1, আর এইটার যে ভরবেগ আছে এটা হচ্ছে m2 u2। এখন এইখানে এই যে ভরবেগ আছে সেটা হচ্ছে ধরো m1 v1, আর এটার ভর হবে কি m2 v2। তাহলে আমরা যেটা জানি, তাহলে ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে ভরবেগের যে নিত্যতা সূত্র বলে, দেখো ভরবেগের নিত্যতা সূত্র অনুসারে সংঘর্ষের আগে, দেখো সূত্র অনুসারে সংঘর্ষের আগে ও পরে মোট ভরবেগ কি স্থির থাকবে, মোট ভরবেগ স্থির থাকবে। আচ্ছা, মোট ভরবেগ সমান থাকবে। যদি সমান থাকে, মোট ভরবেগ যদি দুইটাই সমান থাকে তাহলে কেমন হবে দেখো তো। তাহলে এই যে মোট ভরবেগটা এদিকে আছে কত, তাহলে পাচ্ছি আমরা m1 u1 প্লাস হচ্ছে m2 u2, আর ওই পাশে যেটা হবে m1 প্লাস v1 আর m2 v2, এই হবে, এই এক। দেখো এটা হচ্ছে এক, মানে হচ্ছে যদি এরকম হয়। এখন এই সূত্রটা একটু চেঞ্জ হতে পারে যদি এটা হচ্ছে পৃথকভাবে চললে, যখন কি পৃথকভাবে চলতেছে, তো এইটা লিখে রাখতে পারো। দেখো তাহলে আবার এটাও হতে পারে যে m1 v1 প্লাস হচ্ছে m2 u2 সমান হচ্ছে m1 প্লাস m2 ইন্টু হচ্ছে v2। এখানে ধরো v কেন লিখবো সেটা পরে দিচ্ছি। আরেকটা সূত্র হতে পারে 3, যে m1 u1 প্লাস হচ্ছে m2 u2 ইকুয়াল হতে পারে m1 v1 প্লাস মাইনাস, আচ্ছা মাইনাস হচ্ছে m2 v2। তো এটা এটা যদি মানে পরে বিপরীতমুখী চললে
আর এটা হচ্ছে তোমার মানে হচ্ছে একত্রে চললে, একত্রে একত্রে চললে, আর এটা হচ্ছে পৃথকভাবে পৃথকভাবে একই দেখে চললে। তাহলে আমি তিনটা সূত্র লিখেছি এখানে, যে তখন সংঘর্ষ, এখানে তো এটা তো গেল। সো লিখছি হচ্ছে ভরবেগের নিত্যতা অনুসারে সংঘর্ষের আগের মোট ভরবেগটা পরেরটা সমান হবে। আর সমান যদি হয় তাহলে আমি লিখতে পারি এটা সমান এটা। কোন ক্ষেত্রে লিখবো? যখন দেখবে যে সংঘর্ষ ঘটছে, ঘটার পরে দুইটা বস্তু আলাদা করে যাচ্ছে, যখন দুইটা বস্তু আলাদা করে যাচ্ছে তখন আমি লিখতে পারবো হচ্ছে এটা। কিন্তু যদি দুইটা বস্তু এরকম হয়, এই হচ্ছে ঘটনা তোমার এক, আর ঘটনা তোমার দ্বিতীয় যেটা ঘটছে সেটা হচ্ছে এরকম, এরকম হয়তো দুইটা বস্তু দেখো একত্রে যাচ্ছে, এর মানে কি ঘটনা হচ্ছে দুই, মানে একসাথে যাচ্ছে। একসাথে যদি যায় মানে লেগে যাবে, তখন কি হবে? দুইটা বস্তুর বেগ হয়ে যাবে সমান, তখন কিন্তু আর বেগ ভিন্ন কোনো বেগ হবে না। যদি ভিন্ন কোনো বেগ না হয় তখনই তুমি এটা লিখতে পারবো। তখন এই ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে v1 ইকুয়াল হচ্ছে v2 ইকুয়াল হচ্ছে v হয়ে যাবে। কখন? একত্রে যদি চলতে থাকে। অনেক সময় হয় না যে দেখো যে তোমার একটা সিএনজি নষ্ট হয়ে গেল, একটা সিএনজি নষ্ট হয়ে গেলে কিন্তু ওই সিএনজিটা আরেকটা সিএনজিকে টেনে নিয়ে যায়, মানে এই সিএনজিটাকে আরেকটা সিএনজি বা আরেকটা গাড়ি কি করে টেনে নিয়ে যায়। এখন চিন্তা করে দেখো, ওই সিএনজিটাকে যদি আরেকটা সিএনজি টেনে নিতে হয় তাহলে অবশ্যই দুইটা সিএনজি সমান সমান বেগে থাকতে হবে। কম বেশি যদি হয় তার মানে কি হবে? ছিঁড়ে যাবে, পেছনটা ছিঁড়ে যাবে, আর নয়তো সে কি করবে, আর সামনে মানে পেছনটা যদি বেশি হয়ে যায় সামনেটাকে এসে আবার ধাক্কা দেবে, তখন করবে আরেকটা সংঘর্ষ। বুঝতে পারছো? তাহলে কি হবে? অবশ্যই সমান বেগে চলে, সেক্ষেত্রে আর কি সমান বেগে চলবে একত্রে। যেমন ধরো একটা গাছে আপেল আছিল, তুমি আপেলের দিকে একটা তীর ছুঁড়ে মারলা, তীরটা কি হলো? আপেলের ভেতর ঢুকে গেল, আপেল সহ তীর নিচের দিকে পড়ছে, এটা হচ্ছে একত্রে, আপেলের ভেতর একসাথে পড়ছে। একটা আম ছুঁড়ে মারছো আমের দিকে, আমের ভেতরে গিয়ে ঢিলটা আটকে গেল, মানে কোন রকম ভাবে ঘটনা ঘটলো, অদ্ভুত একটা ঘটনা ঘটলো, আম এবং ঢিল একত্রে পড়ে যাচ্ছে। তো এমন হয়, এগুলো বলি একত্রে বেগ। একত্রে যদি চলে সেক্ষেত্রে হবে, সূত্র হবে আমার এটা, সেক্ষেত্রে দুইটা বেগ কমন বেগ থাকবে। আর এটা হচ্ছে ঘটনা দুইটা। যেমন ধরো আমি বলটা ছুঁড়ে মারলাম, দুইটা বল, একটা বল ধরো যে একটা ফুটবলের মধ্যে একটা ক্রিকেট বল ছুঁড়ে মারছো, একটা ফুটবলের গায়ে একটা ক্রিকেট বল ছুঁড়ে মারলে ফুটবলটা সামনের দিকে চলে যাবে আর ক্রিকেট বলটা আমার দিকে ফিরে আসবে। তাহলে ঘটনাটা কেমন হলো? তো ফুটবল সামনের দিকে গেল আর ক্রিকেট বলটা আমার দিকে আসলো, তার মানে কি হচ্ছে এখানে বিপরীতমুখী না? যদি বিপরীতমুখী হয় তাহলে বসবে হচ্ছে এই সূত্র। ঠিক আছে, সবাই কি বুঝতে? তারপর দেখো এইগুলো তাহলে এইটার ক্ষেত্রে এই যে সূত্রটা কি, এই তৃতীয়টা চিত্রটা দেখো, এটা হচ্ছে প্রথমটা চিত্র হচ্ছে এই সূত্র, এই সূত্র হচ্ছে প্রথমটার জন্য, এই সূত্র হচ্ছে এই চিত্রের জন্য, আর তৃতীয়টা চিত্র রেখে দিচ্ছি, মানে হচ্ছে এরকম সংঘর্ষের পরে। দেখো সংঘর্ষের পরে ধরো একটা যাচ্ছে এদিকে আরেকটা যাচ্ছে হচ্ছে এদিকে, পরে সংঘর্ষের পরে লিখে রাখো, সংঘর্ষের পরে যদি বিপরীতমুখী চলমান থাকে তখন তুমি এইটিকে প্লাস ধরলে, এই ভিটিকে যদি প্লাস ধরো আর এটা হচ্ছে v1 ধরো, তখন সূত্র দাঁড়াবে হচ্ছে এটা। তো চিত্রগুলো এঁকে নিবা সুন্দর করে, আমি তো বোর্ডে এলোমেলো হয়ে গেছে, তো চিত্রগুলি নিজেরা এঁকে প্রত্যেকটা চিত্রের সাথে সূত্রটা সাজিয়ে লিখবা। যেমন ধরো এই যে প্রথম চিত্রটা আঁকার পরে এই সূত্র লিখবা, দ্বিতীয় সূত্রটার সাথে এটা লিখবা, চিত্রের সাথে এটা, এবং তৃতীয় চিত্রের সাথে এই সূত্র লিখবা। ঠিক আছে, আরেকটা আসি, এইটা হয়ে যাওয়ার পরে এখন আসি আরেকটা সূত্র দাঁড়াবে। এখন সূত্রটা কি দাঁড়াচ্ছে দেখো, তো এখন হচ্ছে আগে ছিল ধরো যে একটা যাচ্ছে এদিকে আরেকটা আসছে এদিকে, এখন হচ্ছে সংঘর্ষ আগে, এটা হচ্ছে সংঘর্ষের আগের ঘটনা। ঠিক আছে, সংঘর্ষের আগের ঘটনা, আমি এটা মুছে দিচ্ছি, এটা তুলে ফেলো। তো যদি এরকম হয়, যদি এরকম হয়, আর তুমি যদি দেখো যে সংঘর্ষের পরে দেখো এরকম আসছে, আসার পরে এটা হচ্ছে প্রথম, তারপরে কি হবে, এখানে সংঘর্ষটা ঘটবে, এই সংঘর্ষ ঘটবে। ঠিক আছে, এখন সংঘর্ষটা ঘটার পরেও দেখো এটা হচ্ছে বড় একটা, কি একটা বড় বস্তু আছে, আর এটা কি আছে ছোট, তার মানে সংঘর্ষ, এটা হচ্ছে কি সংঘর্ষের মুহূর্ত, সংঘর্ষের মুহূর্তটা, এই সংঘর্ষের মুহূর্তটা, তারপরে এটা হচ্ছে কি পরে, এটা হচ্ছে সংঘর্ষের, আমি এটা সরাসরি এটা লিখছি পরে, তোমরা শর্টকাট লিখে নিও, সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে ধরো যে এরকমই যাচ্ছে, এরকম যাচ্ছে দেখো এই, তাহলে এটা ধরো যে v1, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে v2। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার u2, আর এটা হচ্ছে কি আছে ধরো যে এটা আছে কত e1, এটা হচ্ছে কি e1, মানে হচ্ছে আগে ছিল সমমুখী, আগে ছিল কি যে যদি দুইটা বস্তু সমমুখী চলমান থাকে মানে হচ্ছে সংঘর্ষের আগে একই দিকে যাচ্ছে। যেমন ধরো এরকম আমি এবং আমার বন্ধু বা তুমি এবং তোমার বন্ধু দুজনে কাছাকাছি একদিকে যাচ্ছ,
ঠিক আছে? অথবা ধরো যে তোমার বন্ধু একটু সামনে ছিল আর তুমি ছিলে একটু পেছনে, আর হুট করে কি করলা, তুমি তার সাথে একটা ধাক্কা খেলা। এই ধাক্কাটা হচ্ছে একটা সংঘর্ষ। ধাক্কাটা কি? একটা সংঘর্ষ। তো তুমি সামনে ছিলা, তোমার বন্ধু সামনে ছিল, তুমি পেছনে ছিলা, তাহলে দেখো একই দিকে যাচ্ছ, হুট করে তুমি তোমার বন্ধুর গায়ে গিয়ে পড়ে গেলা। এই পড়ে যাওয়াটা কি? একটা সংঘর্ষ। এবার সংঘর্ষের পরেও দুজনে একই দিকে যাচ্ছ, যদি একই দিকে যাও তাহলে কি ঘটনা ঘটবে? যে আগে যেগুলো করলাম সেগুলো। এখন সংঘর্ষের পরে যদি তুমি তোমার বন্ধুর গায়ে পড়ে গেছো বা বান্ধবীর গায়ে পড়ে গেছো, এখন কি করছো? বান্ধবীর হাতটা ধরে দুজনে একসাথে যাচ্ছ। তো বান্ধবীর হাতটা ধরে যদি একসাথে যেতে হয় তাহলে অবশ্যই তোমাকে সমবেগে হাঁটতে হবে, দুজনকে একই বেগে হাঁটতে হবে। একই বেগ ছাড়া তুমি যদি হাঁটো তাহলে তুমি পড়ে যাবে সামনে, তোমার বান্ধবী আবার পেছনে পড়বে, অথবা তোমার বান্ধবী সামনে পড়বে, তুমি পেছনে পড়বে, এরকম একটা ঘটনা ঘটবে, তাই না? তাহলে একসাথে হাত ধরে হাঁটতে গেলে তোমাকে একটা নির্দিষ্ট বেগে হাঁটতে হবে। তুমি কিন্তু বেশি বেগে হাঁটতে পারবে না, কম বেগেও হাঁটতে পারবে না। আচ্ছা, তো এবার যেটা ঘটনা ঘটছে এবার হচ্ছে সেটা, মানে হচ্ছে এরকম, ধরো যে তোমার বান্ধবী তার দুই চোখে দেখতে পারো না, তুমি মানে দেখতেই পারো না তারে একদম, মানে বিষয় হচ্ছে এরকম যে দেখলেই মনে করো শরীরের একেবারে লুমগুলি দাঁড়ায়, যে দেখলেই মন চায় নাক তুতা একদম ফাটাই ফেলি। এখন কথা হচ্ছে এরকম যদি কোনো বন্ধু বা বান্ধবী থেকে থাকে তোমরা মেয়েরা অনেক জিলাস ফিল করো, তাই না? বান্ধবীকে অনেক সময় ফিল করো, ছেলেরা অবশ্যই এতটা করে না। সো এখন সামনাসামনি দুজন বিপরীতমুখী আসতেছে, এই হচ্ছে তোমার, দেখো তোমার বান্ধবী আর এই হচ্ছে তুমি, আসতেছে। আসার পরে কি করছো? দেখার পরেই মনে হয়েছে যে ও তো আমাকে এটা বলছিল, আমার নামে ওইটা বলছিল, কি গেল? দুজন লাগিয়ে গেল, এই হচ্ছে তোমার সংঘর্ষ। একজন আরেকজন চুলছেরা বিশ্লেষণ করার পরে বা নাকতুতা ফাটানোর পরে দুজন কি করলা? মিলেমিশে একদিকে হাঁটা শুরু করে দিলা, যা আর ঝগড়া করবো না, আজকে থেকে তবা, আজকে থেকে আর কোনোদিন আমরা ঝগড়া করবো না, এখন থেকে আমরা কেউ কারোর প্রতি কোনো প্রকার মানে অসন্তুষ্ট রাখবো না, বা সবাই এখন থেকে ভালোভাবে দুজন দুজনের সাথে খুবই সুন্দরভাবে মিলেমিশে বা কি বলবো আর এই আর কি চলাফেরা করবো। এখন কথা হচ্ছে, হ্যাঁ, দেখলে এনার্জি বেড়ে যায়। তো যদি এরকম হয় তাহলে সূত্রটা এরকম যে প্রথম দিকে যাচ্ছিলা দুজন বিপরীতমুখী অ্যাংরি মোডে, তো সেই ক্ষেত্রে তোমার M1U1 মাইনাস হচ্ছে M2U2 হবে, মাইনাস হবে। কারণ এটা তুমি যদি একজন এখানে চিন্তা করো, তুমি এদিকে যাচ্ছিলা, এদিকটা পজিটিভ, তোমার বান্ধবী তোমাকে ওইদিকে যেতে দেবে না, সে হচ্ছে নেগেটিভ। সো ধরে নাও এই হচ্ছে নেগেটিভ, এই ব্যাগ নেগেটিভ, তাই হচ্ছে এটা হচ্ছে প্লাসের থেকে মাইনাস হবে, যে কোনো একটা দিলেই হলো, হয় তুমি এটাকে মাইনাস দাও নয় ওকে প্লাস দাও, প্লাস। আর ওইদিকে তো একই দিকে যাচ্ছে, একই দিকে দিলে কি হবে? M1U1 প্লাস হচ্ছে M2U2, ও সরি, এটা হবে কি হবে? M1V1 প্লাস হচ্ছে কি M2V2, কারণ হচ্ছে একই দিকে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো বিপরীতমুখী চলমান দুইটা বস্তু মুখোমুখি সংঘর্ষ, এটাকে বলি আমরা মুখোমুখি সংঘর্ষ। মুখোমুখি সংঘর্ষ যদি হয় শত্রুর মধ্যে, তখন তোমার এই ধরনের সূত্রটা এরকম সূত্রধার হবে এটা। তো যাই হোক, তো ভরবেগ সম্পর্কিত আমাদের যে এগুলো ছিল, আচ্ছা তারপরে দেখো আমরা এখন যাচ্ছি নতুন তথ্যের মধ্যে। এবার যাবো আমরা কামান। এবার হচ্ছে তোমার বান্ধবীকে, এখন মারামারি হবে বন্ধুর সাথে কিন্তু কামান দিয়ে, সরাসরি একদম ক্রস ফায়ার, ঠিক আছে? এখন দেখো, আচ্ছা দেখো, অনেক সময় করে না, বন্ধু নামে মিথ্যাচার করে, বান্ধবী নামে মিথ্যাচার করে আরেকজন, আরে ও না এরকম, ও না সেরকম, করে না, হিংসাই করে, জিলাস ফিল করে, তো করে অনেক কিছুই করে। তো যাই হোক, তো এবার আমরা এখন যাবো কি তাই দেখো, কামান হতে গুলি ছোড়া। তো কামান হতে গুলি ছোড়া, এখন তো আমার কাছে মনে হচ্ছে আমি গাড়িটা কেমনে যে আঁকবো, খুব কষ্ট হইতেছে, গাড়িটা কেমনে আঁকবো আমি। এ হচ্ছে গাড়ি, বিশাল বড় গাড়ি, এ হচ্ছে চাকা, গাড়ির চাকা, বুঝতে পারছো? আর এইখানে ধরো যে একটা কামান আছে, কামানটা যেমন কেমন ছিল আমি ভুলে গেছি, বুঝছো? এ হচ্ছে একটা কামান আছে, ধরো যে এ হচ্ছে কামান, এনে কামান থেকে গাড়ি থেকে একটা মানে কামান দেখে কি এই কামান, এই হচ্ছে কামান হতে গুলি ছোড়া। তো এটা হচ্ছে একটা কামান, ধরে নাও একটা কামান দিয়ে দিলাম আর কি, তোমরা যা ধরো আর কি, তুমি কামান ধরবা নাকি এটা বেলুন ধরবা, এটা তোমার বিষয়, বুঝতে পারছো? আমি ধরে নিয়েছি, আমার কল্পনাতে আমি রাজা, আর সেইখান থেকে আমি ধরে নিয়েছি ও হচ্ছে সে, এ হচ্ছে কামান আর এর ভেতরে আছে গুলি, বুঝতে পেরেছো? আর এটা কি করবে? হয় এটা আমার কামান, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে তোমার, ধরে নাও, মানে আমার কথা হচ্ছে জানো যে তুমি যদি কল্পনা করতে পারো, তুমি আজকের জন্য তুমি রাজা, আজকের জন্য না, তুমি সারা জীবনের জন্য রাজা। আর যদি তুমি কল্পনা না করতে পারো, তুমি সারা জীবনের জন্যই তুমি প্রজা হয়ে থাকবা। তো নিজের ইচ্ছা শক্তিটাকে গ্রো করো,
নিজেকে নিজের সেলফ কনফিডেন্সে যেটা আছে এটাকে ইমপ্রুভ করো যে আমি আমার দিক থেকে বেস্ট, আমার মতো কেউ নেই, আমার জায়গা থেকে আমি সর্বদাই বেস্ট, নিজেকে কিং অফ দ্য কান্ট্রি বাবু, বুঝছো? নিজেকে যত টপে নিয়ে যেতে পারো, আবার এত কনফিডেন্স জায়গায় না যে এটা একদম নিচে চলে যাবা, নিজেকে সাথে সামঞ্জস্য রেখে তারপরেও আত্মবিশ্বাসটা বাড়িয়ে রাখবা। আত্মবিশ্বাস আমাদেরকে ভালো কিছু করতে তোমার কি করে, একটা অনুপ্রেরণা দেয়, বুঝতে পেরেছো? সো এই ক্ষেত্রে দরকার আছে নিজেকে পজিটিভ, বি পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ। নেগেটিভ থিঙ্কনেস আমাদের ভেতরে অনেক সন্দেহ তৈরি করে, সম্পর্ক ভাঙন সৃষ্টি করে, বা অনেক ধরনের আমাদের মস্তিষ্কের বিকৃতি ঘটায়। নেগেটিভ চিন্তাগুলি আমাদের মস্তিষ্কের বিকৃতি ঘটায়। সো মস্তিষ্কের সুস্থ কোনো সমাধান নেগেটিভ চিন্তাগুলি দিতে পারে না। সো বি পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ। আচ্ছা, তো যাই হোক, তো কামান থেকে গুলি ছিল, এটা হচ্ছে আমরা ভরবেগের নিত্যত সূত্র ব্যবহার করবে। তো এই ভরবেগের নিত্যত সূত্র আমরা যদি কামান হতে গুলি ছুড়ি কিভাবে হয় দেখো। তো এখানে থার্ড লো। সো কামান প্রথমে স্থির আছে, তো কামান স্থির, দেখো তো কামানটা কি আছে, কামান কি স্থির, কামানের আদিবেগ, কামানের আদিবেগটা কি আছে, কামানের আদিবেগ হচ্ছে দেখো u1 সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। দেখো তো এবার দেখো গুলির আদিবেগ ধরো যে u2 সমান হচ্ছে, u2 সমান কত ধরবা, u2 সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এবার তুমি ধরতে পারো যে এটা তো দেখো এটা হচ্ছে ভর, এটার ভর না, কামানের ভর, কামানের যে ভর আছে সেই ভর ধরো যে m, আর এদিকে ধরো একটা গুলি বের হচ্ছে, একটা বুলেট বের হয়ে যাচ্ছে। বুলেট না, এটা বুলেট নাকি এটা হচ্ছে তোমার টুনটুনির আন্ডা, বলো তো, মনে হয় টুনটুনির আন্ডা। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার বুলেটের ভর, এটা হচ্ছে বুলেটের ভর। তো বুলেটের ভর ধরো যে স্মল m। আচ্ছা, তো সুতরাং তুমি চিন্তা করে দেখো আধি ভর, তার মানে কি দেখা যাচ্ছে আধি ভরবেগ, আধি ভরবেগের সমষ্টি, আধি ভরবেগের, তো আধি ভরবেগ কত হবে, দুইটা মিলিয়ে হবে তোমার দেখো m u, এখানে কি পাচ্ছি আমি m u1 প্লাস হচ্ছে m u2 ইকুয়াল হচ্ছে 0। কেন 0 পাবো বুঝতেই পারছো, কারণ হচ্ছে কি দুইটাই শূন্য। তাহলে এইটার সাথে তুমি যখন এই কামানের ভরের সাথে যখন কামানের বেগ গুণ করবা, গুণফল 0 আসবে। বুলেটের ভরের সাথে যখন বুলেটের বেগ গুণ করবা তখন তার গুণফল 0 আসবে। তো আলটিমেটলি টোটালটা 0। তো যখন এটা হচ্ছে আগে, গুলি ছোড়ার আগে, এটা হচ্ছে কি গুলি ছোড়ার আগে। আচ্ছা, গুলি ছোড়ার আগে। এবার পরে দেখো পরের ঘটনা, পরে যেটা হবে, পরে হচ্ছে কামানের বেগ, পরে হবে কামানের বেগ v, ঠিক আছে, আর গুলির বেগ ধরো যে স্মল b, গুলির বেগ ধরে নিলাম আমরা স্মল b। সুতরাং তো তাদের ভরবেগ, তাদের ভরবেগ দেখো, তাদের ভরবেগ কত হবে, শেষ ভরবেগ। এবার আসে কি শেষ ভরবেগের, তো শেষ ভরবেগ কত, শেষ ভরবেগ এটা কিন্তু সংঘর্ষের পরে, এটা কিন্তু সংঘর্ষ মানে হচ্ছে দেখো এখানেও সংঘর্ষ হচ্ছে। যখন কামানটা ছোড়া হচ্ছে তখন কামান এবং গুলির মধ্যে একটা সংঘর্ষ হবে। এই সংঘর্ষের কারণে বুলেটটা যাবে সামনের দিকে আর গুলি যাবে পেছন দিকে। কেন হবে সেটা আমরা বলি। কারণ হচ্ছে বুলেট যখন সামনের দিকে যায় তখন কি হয়, একটা ভরবেগের সৃষ্টি হয়। নিউটনের থার্ড ল অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান। তো এই যে বুলেটের যে ক্রিয়াবলটা, এই বুলেটের ক্রিয়াবল কামানের উপর একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি করবে। মানে বুলেটের যে ভরবেগের পরিবর্তন, এই ভরবেগের পরিবর্তনের কারণে কামান নিজে একটা ভরবেগের পরিবর্তন, তার ভেতরে একটা বিপরীতমুখী একটা পরিবর্তনের সৃষ্টি হবে। এই বিপরীতমুখী ভরবেগের কারণেই বুলেটটা কি হচ্ছে, এই কামানটা পিছিয়ে যাচ্ছে, বুলেটটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এইখানে ভরবেগ পাচ্ছ তুমি, এখানে তাহলে পাচ্ছ m u, দেখো এখানে কত পাচ্ছ, তাহলে এখানে পাচ্ছ তুমি mv প্লাস হচ্ছে mv প্লাস হচ্ছে me। এখন তার মানে কি, তার মানে নিত্যতা সূত্র অনুসারে এখন দেখো, সুতরাং নিত্যতা সূত্র অনুসারে কি লিখতে পারো, তো নিত্যতা সূত্র অনুসারে তাহলে দেখো, তো এইটাও কি হবে 0, এটাও কি হবে আলটিমেটলি 0 হবে। কেন 0 হবে, কারণটা আমি বলে দিচ্ছি। এটাও 0 হবে, কারণ এইটা যদি 0 হইতে হয় তাহলে এটাও 0 হতেই হবে। আনন্দ ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলবে না। এখন কেন মেনে চলবে একটু আমরা দেখে নিই, কেন মেনে চলবে একটু দেখো। তো বলে দিচ্ছি এখানে যে আসলে বুলেটটা যখন ছোড়া হবে
তখন বুলেটের মধ্যে একটা প্রচন্ড একটা বেগের সৃষ্টি হবে। তো বুলেটের বেগটা ধরো যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, নমুনা স্বরূপ ধরো যে এরকম, ধরো বুলেটের বল আছে ধরো যে 200 গ্রাম, বুলেটের বল হচ্ছে মাত্র 200 গ্রাম, 200 গ্রাম মানে কত 0.2 কেজি, 0.2 কেজি, ঠিক আছে। আর বুলেটের বেগ মানে বুলেটটা যে বেগে বের হবে সেটা ধরো যে 100 মিটার, 100 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড বেগে বুলেট বের হচ্ছে। বুলেটের বেগ কত ভি। এখন চিন্তা করো, সুতরাং এম ভি বুলেটের বেগ, তো বুলেটের ভরবেগ হচ্ছে ধরো যে বুলেটের ভরবেগ হচ্ছে পিভি সমান হচ্ছে এম ভি ইকুয়াল হচ্ছে দেখো 0.2 ইন্টু হচ্ছে 100 ইকুয়াল হচ্ছে কত আছে 50, কত আসে আচ্ছা পাচ্ছে কত 20, পাচ্ছে কত 20 কেজি মিটার পার সেকেন্ড, তাই না, 20 কেজি মিটার পার সেকেন্ড মানে হচ্ছে এটা পাচ্ছে। এবার ধরো কামানটা কোন দিকে যাচ্ছে, এদিকে, কামান যাচ্ছে এদিকে, কামান পেছন দিকে সরে যাবে। তো কামানের ভর ধরো যে আছে 20 কেজি, কামানের ভর কত আছে, যে কামানের ভর এর ধরো যে আছে 20 কেজি অথবা ধরো যে 2 কেজি, 2 কেজি আছে, ঠিক আছে। আর কামানের যে বেগ, কামানের বেগ আছে 10 মিটার পার সেকেন্ড, 10 এখানে আচ্ছা ধরো যে এইখানে ধরো 10 কেজি, ধরো 10 কেজি। আর এটা যে বেগ আছে সেটা ধরো যে 2 মিটার পার সেকেন্ড, কত বেগে 2 মিটার পার, তাহলে বুলেটটা কামানটা পেছন দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে সরে যাচ্ছে, বুলেট 100 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যদি যায়। সুতরাং দেখো বুলেট কামানের, ধরো কামান দিচ্ছে এখানে, তো কামানের যে ভরবেগ আসবে সেটা হচ্ছে এম ভি ইকুয়াল হচ্ছে কত দাঁড়ায় দেখো তো, দাঁড়াবে এখানে 10 গুণ 2 সমান হচ্ছে কত 20 কেজি মিটার পার সেকেন্ড। এবার একটু চিন্তা করে দেখো, এবার একটু চিন্তা করো, তারা কি পরস্পর বিপরীতমুখী, তারা হচ্ছে পরস্পর বিপরীতমুখী। যদি তারা পরস্পর বিপরীতমুখী চলে তাহলে একটার ভরবেগ পজিটিভ ধরলে আরেকটার ভরবেগ হবে নেগেটিভ, একটার ভরবেগ পজিটিভ হলে কি আরেকটার ভরবেগ হবে কি নেগেটিভ। তাহলে আমি এইটুকু লিখি, এইটুকু মুছে দিচ্ছি এবার। তাহলে দেখো, তাহলে এবার চিন্তা করে দেখো যে এইটার মান যদি পজিটিভ, সুতরাং দেখো পিবি প্লাস হচ্ছে পিবি প্লাস হচ্ছে পিকে সমান কত আসবে, সমান আসবে হচ্ছে দেখো 20 প্লাস মাইনাস 20 সমান 0। কেন 0 হয়েছে বলি, কারণ হচ্ছে এইটা তুমি যদি প্লাস ধরো, এটা প্লাস ধরলে পরস্পর বিপরীতমুখী, পরস্পর বিপরীতমুখী, তো বিপরীতমুখী যদি হয় তার মানে কি এটা মাইনাস হয়ে যাবে না, এই চিহ্নটা কি হবে মাইনাস হয়ে যাবে। অথবা তুমি এটাও ধরতে পারো, এটা যে এই ব্যাগ যদি মাইনাস হয়, এই ব্যাগটা মাইনাস, যেমন আমি ধরেছি কি এখানে দেখো, অথবা তুমি ধরতে পারো এটা মাইনাস, যে কোনো একটা মাইনাস ধরো, কারণ একটা মাইনাস তোমাকে ধরতেই হবে। ধরলে একটার মান প্লাস আসবে আর একটার মান মাইনাস আসবে। আমি কিন্তু মাইনাস চিহ্ন ধরি নাই, কিন্তু তুমি তো সূত্রে বসানোর সময় ধরবা। পৃথকভাবে বের করার পরে ভরবেগ নিজেই ভেক্টর রাশি, ভরবেগ যেহেতু ভেক্টর রাশি তার মানে সামনের দিকটা ফরওয়ার্ড যদি হয় প্লাস, তাহলে ব্যাকওয়ার্ড হবে মাইনাস, ফরওয়ার্ড প্লাস হলে ব্যাকওয়ার্ড হবে মাইনাস। দ্যাটস ওয়াই আমার এটার মানও 0 আছে। তার মানে এই ক্ষেত্রে বুলেটের ক্ষেত্রে কি ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চলবে, বুঝতে পেরেছো কি? তাহলে এই ক্ষেত্রে ভরবেগের কি সংরক্ষণ নীতি মেনে চলবে। এই ছিল তোমার কামানের, মানে এইখানেও তোমার ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চলে। এইটা যদি মনে চলে তোমরা কি করবা, বন্দুকেরটা করে নিবা, ঠিক আছে, নিজেরা বন্দুকেরটা করে নিবা। তো বন্দুক এবং কামান দুইটা একই জিনিস, বন্দুক থেকে যেটা করবা, তো বন্দুকের ক্ষেত্রেও সেম, বন্দুকের ক্ষেত্রে কি হবে এমবি মানে হচ্ছে বন্দুকের ভরবেগ আর এটা কি গুলির ভরবেগ সমান কত আসবে 0 আসবে, কত 0 আসবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। হোমওয়ার্ক থাকবে এইচডব্লিউ, ওটা এইচডব্লিউ কি থাকবে, এইচডব্লিউ হচ্ছে বন্দুকেরটা, বন্দুকের রিলেটেড যেটা আছে সেটা পড়ে নিবা নিজেরা। তারপর নৌকা থেকে লাফ দিয়ে, নৌকা থেকে যখন লাফ দেয়, আমি তো চিত্র আঁকতে পারি না, এত বিশাল একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি আমি, তোমরা তো আমাকে দিয়ে চিত্র আঁকাও, আমি তো চিত্র আঁকতে পারি না। দেখো আমার একটা চিত্র আঁকতে পারলি হয়েছে। এখন এই যে ধরো যে এখানে যদি থাকে, তো এইখানে একটা আছে, তো নদী টদী কোথায় আছে দিয়ে দেয় একটা কিছু, এইখান থেকে যদি কেউ একজন লাফ দেয়, এখান থেকে যদি কেউ একজন যদি এখান থেকে লাফ দেয়, লাফ দিলে কি হবে, এই লোকটাই বা এই ব্যক্তিটাই লাভ দিল, কে আছে বলো তো, এটা তুমি মানে নিচে ভেবে নাও যে আসলে এটা তুমি। তাহলে যদি লাভ দেয় তাহলে নৌকাটা কি, সে কিন্তু সামনের দিকে যাবে, কত বেগে যাবে বিবেগে, সে যদি বিবেগে যায় তার মানে তার ভরবেগে কত হবে এমভি। তাহলে নৌকার যে ভরবেগটা হবে, নৌকাটা কি করবে তখন পিছিয়ে যাবে, নৌকাটা বিবেগে পিছিয়ে যাবে। নৌকা যদি বিবেগে পিছিয়ে যায়, দেখো এইখানে লোকটি যদি বিবেগে লাভ দেয় তার মানে তার ভরবেগের সৃষ্টি হবে,
তার ভরবেগ পাওয়া যাবে লোকটির পার্সন বিপি মানে পি পার্সন, তাহলে লোকটির ভরবেগ হচ্ছে কত এত। তার সমান এবং বিপরীতমুখী একটা ভরবেগ সে কি করবে নৌকার উপর একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এটা যদি ক্রিয়া হয় তাহলে তার প্রতিক্রিয়া স্বরূপ একটা নতুন ভরবেগের সৃষ্টি হবে, যেটা নৌকাটাকে পেছন দিকে ধাক্কা দেবে। তো এটাকে পেছন দিকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে মানে এইটুকু সমান এবং বিপরীতমুখী নিউটন থার্ড রুল অনুযায়ী যে সমান এবং বিপরীতমুখী কি হয় বলের সৃষ্টি হয়, একটা ক্রিয়া বল আর একটা প্রতিক্রিয়া বল। তো সেই অনুযায়ী সামনের দিকে যতটুকু ভরবেগ ক্রিয়া করবে তার বিপরীতে আরেকটা প্রতিক্রিয়া ভরবেগেও সৃষ্টি হবে। এই প্রতিক্রিয়া ভরবেগের কারণেই নৌকাটা পেছন দিকে সরে যাবে। সো নৌকার গঠনে তো আমরা যেটা পাবো সেটা কি পাবো, নৌকার ভরবেগ হবে কত mv, আর ব্যক্তির ভরবেগ কত আছে এত। এটা হচ্ছে কি নৌকার, এটা ভরবেগ কার নৌকা মানে বুট, এটা বুটের, আর এটা কি পার্সন, পার্সন মানে ব্যক্তির, ঠিক আছে। আর তার মানে পরে এটা হচ্ছে গঠনের পরে, কিন্তু আগে কি ছিল, আগে দেখো আগে হচ্ছে নৌকার ভরবেগ শূন্য ছিল আর ব্যক্তির ভরবেগ আগে কি ছিল, ব্যক্তির ভরবেগেও শূন্য ছিল। আগে দেখো নৌকার ভরবেগ শূন্য ছিল, নৌকার ভরবেগও শূন্য ছিল, আগে ব্যক্তির ভরবেগেও শূন্য ছিল। কেন, কারণ দেখো যে প্রথমে তো নৌকা স্থির ব্যক্তি স্থির ছিল, নৌকা এবং ব্যক্তি উভয় যদি স্থির থাকে তাহলে তাদের ভরবেগও ছিল শূন্য। তার মানে তাদের ভরবেগ mu1 প্লাস হচ্ছে mu2 ইকুয়াল হচ্ছে দেখো শূন্য ছিল। এটা হচ্ছে আগে সংজ্ঞা, এটা হচ্ছে লাফের আগে, লাফ দেয়ার আগে ছিল। আচ্ছা এরপর দেখো mv প্লাস হচ্ছে mv, এটা হচ্ছে এটাও শূন্য হবে, এটাও শূন্য হবে। কেন শূন্য হবে, এটা যেহেতু শূন্য, কারণ কি এটা সমান এটা সমান যেহেতু এটা, তার মানে কি লিখতে পারো তুমি mu1 প্লাস হচ্ছে mu2 ইকুয়াল হচ্ছে mv প্লাস হচ্ছে mv, এটা হবে তোমার, এটা হচ্ছে ক্যাপিটাল ভি, এটা হচ্ছে ক্যাপিটাল ভি, এটা তোমার স্মল ভি, ঠিক আছে। তাহলে এইটা হবে তোমার, তাহলে দেখো তাহলে এটা যদি বের করতে যাও তাহলে এটা তো সমান আসছে, এটাও সমান আসছে, আলটিমেটলি এটাও সমান হবে। সো তুমি এটাকে শূন্য ধরে এইটুকু যদি শূন্য ধরো তাহলে কিন্তু এইখান থেকে কি করতে পারবা, নৌকার পশ্চাৎবেগ বের করতে পারবা। এখান থেকে তুমি নৌকার পশ্চাৎবেগটা বের করতে পারবা। এর আগে যেমন কামানের পশ্চাৎবেগ বের করতে পারো, এখানে রকেটের গতি আছে, কি আছে আমাদের দেখো বন্দুকের পশ্চাৎবেগ। তুমি চাইলে কিন্তু এখানে বন্দুকের পশ্চাৎবেগ একদম সেম ভাবে বন্দুকটার পেছন দিকে যাবে নৌকার মতো, আর গুলি সামনের দিকে যাবে। তো গুলি মানে এখানে ব্যক্তি, ঠিক আছে, আর আগের বন্দুক মানে কি এখানে নৌকা। সো এই যে নৌকা বলো বন্দুক বলো আরেকটা হচ্ছে কি কামান, এই তিনটার ক্ষেত্রে একদম সেম, অলওয়েজ মনে রাখবা তিনটার ক্ষেত্রেই থাকবে তোমার mv প্লাস mv ইকুয়াল হচ্ছে শূন্য তিনটার ক্ষেত্রে। এখানে তিনটার পশ্চাৎবেগ ভি হচ্ছে তাদের পশ্চাৎবেগ, এটা বন্দুকের পশ্চাৎবেগ হবে, এটা নৌকার পশ্চাৎবেগ হবে, এটা কামানের পশ্চাৎবেগ হবে, আর এটা গুলির বেগ, এটা হচ্ছে বন্দুকের, এটা গুলির বেগ, হ্যাঁ, আর এটা হচ্ছে ব্যক্তির বেগ। এই ক্ষেত্রে দুইটা গঠনের মধ্যে এটা হচ্ছে ব্যক্তির বেগ, বুঝতে পারছো এটা। তাহলে আমার এটা আর করানো লাগতেছে না, এটা লজিকটা ওই লজিকই মনে রাখতে হবে আমাদের। সব ঘুরিয়ে ফিরে শূন্যই হচ্ছে, এটাই তো আমরা দেখাচ্ছি, ধ্রুব দেখাচ্ছি, তাই না, যে সবকিছু আলটিমেটলি একই থাকছে, এটাই দেখানো দরকার আমাদের। আচ্ছা এটা গেল তোমাদের। এবার দেখো, এবার তোমরা যেটা করবা, তো নিত্যত্ব সূত্রের ভরবেগের যাচাইটা আমরা করে ফেলি। তো নিত্যত্ব সূত্রের ভরবেগের যাচাই, এবার দেখো এই টপিকটা নিচে লিখে রাখো, এই যে ভরবেগের যাচাইটা। তো যাচাইটা যদি আমরা করতে চাই তাহলে এইভাবে করতে পারি, দেখো সাহায্য ভরবেগ, এখানে বলছে ভরবেগের নিত্যত্ব সূত্রের যাচাই। তো ভরবেগের নিত্যত্ব সূত্রের যাচাই যদি আমি করতে চাই তাহলে কিভাবে করব, দেখো আমরা জানি ধরো যে এই একটা বস্তু আছে, এটার উপর এই একটা বস্তু, এটার উপর ধরো F1, অথবা দেখো এইটার সাথে এই দুইটা বস্তু আছে, তো ওর উপর একটা বল প্রয়োগ করবে, প্রথম বস্তু কর্তৃক দ্বিতীয় বস্তুর উপর বল, প্রথম বস্তু কর্তৃক দ্বিতীয় বস্তুর উপর বল, তার মানে দেখো ধরো যে 1 2, এটা হচ্ছে 2 1, এটাকে বলি আমরা কি 2 1, বুঝতে পারছো। দ্বিতীয় বস্তু কর্তৃক প্রথম বস্তুর উপর যে বলটা, এটা প্রতিক্রিয়া বলটা, এটা হবে তোমার F1 2, F1 2 মানে হচ্ছে এটা, এরা যেটা দিচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার ক্রিয়া বল, এটা হচ্ছে তোমার ক্রিয়া বল, এটা হচ্ছে ক্রিয়া বল, আর এটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল, এটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল। আচ্ছা প্রতিক্রিয়া বল, তো নিউটনের তৃতীয় সূত্র অনুসারে লিখে নিতে পারো যে অ্যাকর্ডিং টু আচ্ছা নিউটন স্টার্ট ল। তো তৃতীয় সূত্র অনুসারে কার, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, আমি শর্টকাট লিখছি, তৃতীয় সূত্র অনুসারে F সমান হচ্ছে মাইনাস F হওয়ার কথা, মানে F21 সমান F21,
এটা দ্বারা বোঝাচ্ছে কি যে এটা দ্বারা বোঝা প্রথম বস্তু কর্তৃক দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল ক্রিয়া বল, প্রযুক্ত বলটা হচ্ছে ক্রিয়া। এখন এই ক্রিয়া বলটা দ্বিতীয় বস্তু কর্তৃক এই বস্তুর উপর যেটা প্রয়োগ হবে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল, সেটাকে আমরা 1 দ্বারা রিপ্রেজেন্ট করছি। আচ্ছা, তো এবার চিন্তা করে দেখো, তাহলে এই বস্তুর একটা ভরবেগের পরিবর্তন, সুতরাং F1 এটা ধরে নিচ্ছি আমি, এই যে বলটা এটা ধরে নিলাম হচ্ছে ধরো হচ্ছে F1 প্রথম বস্তুর ক্ষেত্রে, আর এইটা ধরে নিলাম আমি F2 ধরে নিলাম, ধরে হচ্ছে এটা F2। তাহলে F1 মানে কি হবে? F1 মানে হচ্ছে m ইন্টু V1 মাইনাস কি হবে আমার V1 মাইনাস E1 ডিভাইড বাই কি হবে T, এটা হবে না? তাহলে এই বস্তুর যে ভরবেগের পরিবর্তন সেটা হবে কি এটা, তাহলে এই বস্তুর যে ভরবেগের পরিবর্তন সেটা কত হবে? সেটা হবে F2 সমান হবে তোমার m ইন্টু হচ্ছে F2 সমান হচ্ছে এটা হচ্ছে এটা ধরো এটা এমন, তাহলে এটা হবে কি, এটা হচ্ছে V2 মাইনাস U2 ডিভাইড বাই হচ্ছে আমার T। সময় তো একই, ক্রিয়াকালীন সময় একই। তাহলে এবার নিউটনের তৃতীয় সূত্র অনুসারে তোমরা যেটা জানো, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে তোমরা জানো কি, জানো হচ্ছে যে ভরবেগের পরিবর্তন আমরা জানি হচ্ছে এরকম যে ডিপি বাই ডিটি। তাহলে দেখো ডিপি বাই ডিটি, তাহলে এইটা সমান কি লিখতে পারি, মাইনাস এটা সমান কি লিখতে পারি, dp1 বাই ডিটি, dp1 বাই ডিটি। যেহেতু এটা সমান কি F1 ধরেছি, তাহলে এটা সমান F2 ধরেছি, তাহলে লিখতে পারি এটা সমান হচ্ছে এটা, ঠিক আছে? তো এটা সমান যদি এটা হয় তাহলে ডি বাই ডিটি, দেখো ডি বাই ডিটি ইন্টু কি লিখতে পারি, এটা হচ্ছে তোমার P2। আচ্ছা, তো P2 লিখতে পারতা, অথবা তুমি চাইলে এটা ডিরেক্ট লিখতে পারতা, আমি এটা ডিরেক্টলি লিখে বোঝাই তোমাদের, এটা ডিরেক্ট দেখাচ্ছি। তাহলে এটা যদি লিখি আমি, দেখো তাহলে লিখতে পারি m1 ইন্টু হচ্ছে V1 মাইনাস E1 ডিভাইডেড বাই হচ্ছে কত পাচ্ছি আমি T, এগুলো হচ্ছে মাইনাস ইন্টু m2 লিখতে পারি V2 মাইনাস U2 ডিভাইড বাই হচ্ছে T। এবার T আর T যদি কেটে দাও তাহলে কি থাকছে আমার, এইদিকে থাকছে তোমার, দেখো তাহলে এইদিকে থাকবে কি m1 ইন্টু হচ্ছে U মাইনাস এত ইকুয়াল হচ্ছে মাইনাস m2 ইন্টু হচ্ছে V2 মাইনাস U2। সো আমি এখান থেকে দেখাতে পারি এটা মানে কি আমার P1, হ্যাঁ, আর এটা হচ্ছে আমার P2। সুতরাং মানে এটা হচ্ছে আমার P1, এটা হচ্ছে P2, সুতরাং এটা দেখো তাহলে মানে P1 প্লাস P2 সমান সমান কি আছে, ধ্রুবক। P1 প্লাস P2 সমান কি আছে, ধ্রুবক লিখতে পারি। আচ্ছা, এইভাবে তো লিখতে পারো, কিন্তু তোমাকে তো এটা বলে নাই, বলছে কি নিত্যত সূত্রের যাচাই। তাহলে এইভাবে যদি তুমি চিন্তা করো তাহলে লিখতে হবে কিভাবে, এটা না লিখে লিখবে হচ্ছে এরকম, ধরো যে এখানে আছে কত আছে m1 V1 মাইনাস হচ্ছে m2 U2 দেখবো হচ্ছে m1 E1 ইকুয়াল হচ্ছে দেখো মাইনাস m2 V2 মাইনাস হচ্ছে প্লাস m2 U2। এবার তুমি যে কাজটা করতে পারো যে এইটাকে দেখো, এটাকে যদি আমি দেখো এই যে এখানে আছে m1 V1 প্লাস এই যে এটা দেখো এই পাশে নিয়ে আসলাম m2 V2 ইকুয়াল কি লিখতে পারি, দেখো এখানে কি আছে, এখানে তো অলরেডি আছে m2 U2 আছে, আর এই যে মাইনাসটা দেখতে পাচ্ছি m1 E1টা এই পাশে নিয়ে গেলাম, হয়ে যাবে কি প্লাস, হয়ে যাচ্ছে কি তাহলে E1 প্লাস এই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো এটা এটা কি ভরবেগের সংরক্ষণ সূত্র না? তাহলে আমরা কি পেয়ে গেলাম, এই হচ্ছে নিউটনের সূত্রের যাচাই। তা আমরা ছিল হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, এখান থেকে পেয়ে গেলাম ভরবেগের নিত্যতা সূত্র, যে যদি নিউটনের মানে ক্রিয়া প্রতিক্রিয়া বল যদি সমান হয় তাহলে তাদের ভরবেগটা কি থাকবে, ধ্রুবই থাকবে। বাহ্যিক বল যদি পরিবর্তন মানে প্রয়োগ করা না হয়, যদি ওই বলেই বস্তুর মধ্যে ক্রিয়া করে, যে বল বস্তুতে আছে সেই বলটাই ক্রিয়া করছে, যদি সেই বলেই ক্রিয়া করতে থাকে তাহলে দেখা যাবে কি আলটিমেটলি তাদের ভরবেগটা ধ্রুবক থাকবে। তাহলে সংঘর্ষের আগের পরে দুইটার ভরবেগের সমান। এটা কি পরের, আগেরটা এটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে পরেরটা। আমরা আগে লিখেছিলাম এইটা, পরে লিখছিলাম এটা, এখন জাস্ট এটা উল্টায় লিখছি, সমস্যা নেই। তুমি চাইলে একটা লাইন বাড়িয়ে এটাকে এই পাশে দাও আর এটাকে তুমি এই পাশে দাও। এটা হচ্ছে তোমার নিউটনের সূত্রের যাচাই, যে আমরা কি করলাম, ভরবেগের নিত্যতা সূত্রের যাচাইটা আমরা করে ফেললাম। সবাই কি বুঝতে পেরেছো? সবাই কি বুঝছো? আচ্ছা, এখন তুমি চাইলে নিউটনের এই যে ক্যালকুলাসের সাহায্যে ভরবেগের নিত্যতা সূত্র ওইটাও তুমি চাইলে করতে পারবা। ক্যালকুলাসের সাহায্যে তুমি ভরবেগের নিত্যতা সূত্র যদি প্রমাণ করতে চাও সেটাও সম্ভব, সেটা আমি অলরেডি করে দিয়েছি তোমাদের। এর আগের দিন যে আমি তোমাদের নিউটনের দ্বিতীয় সূত্র থেকে তৃতীয় সূত্র পেয়েছিলাম না, আমরা প্রথম এবং দ্বিতীয় সূত্র প্রয়োগ করেছিলাম, ওইখানে কিন্তু ছিল দ্বিতীয় এবং তৃতীয় সূত্র। দ্বিতীয় এবং তৃতীয় সূত্রতে কিন্তু প্রমাণ করেছিলাম এটা যে P1 প্লাস P2 সমান হচ্ছে 0, এটা হচ্ছে এটাই প্রমাণ করছিলাম, এটা আমি ওই দিন প্রমাণ করছিলাম। সো এইটাকে এখানে বলছে প্রমাণ করার জন্য। বুঝতে পারছো কি? দেখো তো বুঝছো কিনা।
আচ্ছা মুছে দিচ্ছি তাহলে। তো আর কি আছে আমাদের, আমাদের এই টপিকসগুলো তো শেষ মোটামুটি, তোমরা ভয় পাবে এতগুলো টপিক, সেই জন্য মুছে দিচ্ছি। রকেটের গতি, এখন রকেটের গতিটা মুখে বলে দিচ্ছি। রকেটের গতি আমি তোমাদের পড়াই ফেলছি, ঠিক আছে, রকেটের গতি পড়াইছি, আজকে যেটা পড়াইছি সেটাই। জাস্ট কি হবে, যেহেতু তোমরা এখানে পেয়েছো ধাক্কা বল, রকেটের গ্যাস করতেই পেছন দিকে রকেটের যে ভেতরে কি থাকে, ফুয়েল থাকে, হাইড্রোজেন ফুয়েল থাকে, আর কি থাকে, অক্সিজেন, তাই না? সো এই ক্ষেত্রে তোমরা দেখেছো যে যখন রকেটের ওই যে দুইটা চেম্বার থাকে, ওই চেম্বার থেকে যখন দহন চেম্বারে চলে আসে, অর্থাৎ দহন কক্ষে যখন গ্যাসগুলো চলে আসে, তখন অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে একটা রিয়াকশন ঘটে, ঠিক আছে, একটি কেমিক্যাল রিয়াকশন ঘটে। ওই রিয়াকশনের ফলে ওইখানে কি হয়, একটা মানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। ওই গ্যাস তখন ওইটা গ্যাস আকারে কি হয়ে যায়, বাইরে বের হয়ে আসে সরু ছিদ্রপথে। যখন সরু ছিদ্রপথে বের হয়ে আসে, তখন যেটা হয়, ছিদ্রপথে আসার প্রচন্ড বেগে আসার সময় ওই রকেটের যে গতি, একটা ভরবেগের সৃষ্টি হয়। রকেট কি করে, পেছন থেকে বেগের জন্য, গ্যাসের বেগের জন্য একটা ভরবেগের সৃষ্টি, গ্যাসের ভর এবং গ্যাসের গতি, গ্যাসের ভর এবং গ্যাসের গতি। আমি চিত্র আকারে যদি দেখাই, এই ছিল আমাদের রকেটটা। রকেট রাখতে গেলে তো আমার কি হয়ে যায়, ইনজেকশন হয়ে যায় সাধারণত। রকেট রাখতে গেলে আমার হয়ে যায় কি, ইনজেকশন, বুঝতে পারছো? কি মনে হয় মাছ রাখতেছে একটা। তো দেখো এই হচ্ছে রকেট, আমার রকেট হচ্ছে এই, বুঝতে পারছো? এখন তো এই কিন্তু ভীষণ প্রচন্ড পরিমাণে কি বের হবে। আচ্ছা এটাকে আরো বড় করে দেবো, দেখো আরো বড় করে দিলাম। তো কি বের হবে, এখান থেকে অনেক বেশি পরিমাণে গ্যাস বের হতে থাকবে, তাই না? বের হতে থাকে, তাহলে এখানে যেটা হবে কি, যে বের হওয়ার সময় এদিক দিয়ে যে গ্যাস থাকবে, এই গ্যাসের কি বেগ, গ্যাসের বেগ ধরো যে ভি জি, ভেলোসিটি অফ গ্যাস, আর রকেটের বেগ কি আছে এখানে, ভি আর, এটা হচ্ছে রকেটের বেগ, এদিকে থাকবে। সো পরস্পর বিপরীতমুখী, এদিকে আছে। আচ্ছা, তো যে পরিমাণ গ্যাস বের হচ্ছে সেটা যদি আমার ডিএম হয়, তাহলে আমি গ্যাসের ভরবেগটা পাচ্ছি এরকম, ভিজি ইন্টু হচ্ছে ডিএম, ভিজি ইন্টু হচ্ছে ডিএম, এটা হচ্ছে গ্যাসের ভরবেগ। এই ভরবেগের কারণে এই ভরবেগ প্রথমে তো দুইটা স্থির ছিল, প্রথম রকেটেও স্থির থাকে, কি রকেটেও স্থির, রকেটের ভেতরে গ্যাসেও স্থির থাকে। তো রকেটে কিন্তু প্রাথমিক মানে হচ্ছে এই শূন্যযানের, এই মহাশূন্যযানের প্রাথমিক ভরবেগ শূন্য, প্রাথমিক ভরবেগ শূন্য। কেন শূন্য? রকেট যে স্টেশনে থাকে, মানে রকেটটা যে স্টেশনে রাখা হয়, সেই স্টেশনে রকেট কিন্তু একটা জায়গার মধ্যে এরকম দাঁড় করানো থাকে, ল্যান্ডিং স্টেশনে, বা যেখান থেকে এটাকে উৎক্ষেপণ করা হয়, ওই স্টেশনে দাঁড়ানো অবস্থায় রকেটের বেগ শূন্য থাকে, রকেটের গ্যাসের বেগও শূন্য থাকে। তার মানে তার ভরবেগটা শূন্য হয়ে যাচ্ছে, আদি ভরবেগটা শূন্য। যে মুহূর্তে রকেটটাকে স্টার্ট করা হয়, রকেটের গ্যাসই নিঃসরণের সাথে সাথে, রকেটের গ্যাস নিঃসরণের সাথে সাথে রকেট কি করে, রকেটের এই গ্যাস কি করে, একটা ধাক্কা দেয়, একটা সামনের দিকে একটা ধাক্কা দেয়, একটা বল প্রয়োগ করে, গ্যাস কর্তৃক একটা রকেটের উপর একটা বল প্রযুক্ত হয়। এই প্রযুক্ত বলের কারণে সামনের দিকে এগিয়ে যায়। এখন বলতে পারো এখানে যে তাহলে ভরবেগের নিত্যত সূত্র কোথায় আছে? তাহলে ভরবেগের নিত্যত সূত্র হচ্ছে আদি ভরবেগ কত পেয়েছে, শূন্য। আদি ভরবেগ কত আছে, শূন্য কেজি মিটার পার কি পেয়েছে, এত, এটা আদি ভরবেগটা। এবার শেষ ভরবেগটা দেখি, যখন স্টার্ট করা হয় রকেটের বেগ এটা, রকেটের ভর কত আছে, ধরো যে রকেটের ভর হচ্ছে এটা, রকেটের ভর হচ্ছে টোটাল ভর হচ্ছে রকেট সহ জ্বালানির ভর হচ্ছে এটা, আর যে পরিমাণ ভর বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এটা। তাই দেখো এর ভর হচ্ছে এটা, তাহলে ভরবেগ কত পাচ্ছি, তাই ভরবেগ আছে ভিজি ইন্টু হচ্ছে ডিএম, প্লাস হচ্ছে রকেটের ভর কত আছে এম ইন্টু হচ্ছে ভিআর, এর ভরবেগটাও শূন্য আসবে। এটা হচ্ছে রকেটের ভরবেগ, এটা হচ্ছে গ্যাসের ভরবেগ, এই দুইটার ভরবেগ আলটিমেটলি কত হবে, শূন্য। কেন দেখো তো, কারণ হচ্ছে এই দিকের কিছুক্ষণ আগে দেখাইছিলাম, কারণ এরা কিন্তু এরকম থাকবে, ভিজি এটা কিন্তু তোমার সাবস্ক্রিপ্ট হিসেবে থাকবে, নট সুপারস্ক্রিপ্ট, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট হিসেবে নিচে থাকবে। ভিজি মানে ভেলোসিটি অফ গ্যাস, মানে গ্যাসের বেগকে বোঝাচ্ছে। ডিএম মানে হচ্ছে ভরের পরিবর্তন, যে পরিমাণ ভর নির্গত হচ্ছে সেই ভরের পরিমাণ, তাহলে এটা হচ্ছে ভরবেগ। তাহলে এখানে মাইনাস দেব, মাইনাস এম ভি আর সমান 0। মাইনাস কেন দিয়েছি, কারণটা হচ্ছে এই বেগ আর এই বেগ পরস্পর বিপরীতমুখী যাচ্ছে, তাই না? এইখানে নিউটন থার্ড ল ব্যবহার হচ্ছে, যেহেতু দেখো আলটিমেটলি কি আছে, ভরবেগটা শূন্য। তাহলে দেখো আমি এটা এইভাবে লিখতে পারি, তাহলে লিখতে পারি যে আগে যেটা ছিল, আগের ভরবেগ মানে ইনিশিয়াল ভরবেগ, দেখো পিআই মানে কি, ইনিশিয়াল ভরবেগ, আর পিএফ হচ্ছে শেষ ভরবেগ, এবং দুইটা কি আসছে, দুটো সমান এবং বিপরীতমুখী, সমান এবং বিপরীতমুখী, মানে হচ্ছে যেটা এদিকে যাবে ভরবেগ, আগে যে ভরবেগটা ছিল সেই ভরবেগ সমান এবং বিপরীতমুখী হলে আলটিমেটলি কি ভরবেগটা কি থাকবে, ধ্রুব থাকবে। আলটিমেটলি ভরবেগ কি থাকবে এখানে, পিআই মানে হচ্ছে এটা তো পেয়েছো, এখন দুইটা কি সমান হয়ে যাবে, পিআই সমান হবে পিএফ এর সমান আসবে। তবে একটা মাইনাস দেব,
এখানে একটা মাইনাস দিতে পারি ভরবেগের পরিবর্তনটার জন্য। তবে এটা কেন মাইনাস দেবো তার মধ্যে একটা রিজন আছে, কারণ হচ্ছে এইটা দ্বারা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে শেষ ভরবেগের পরিবর্তন, আর এটা দ্বারা বোঝাচ্ছে কি আগের ভরবেগের পরিবর্তন। কিন্তু আমরা জানি সেই ক্ষেত্রে কি জানি সবসময় প্লাসই হয়, কারণ তুমি শিখেছো m1 e1 প্লাস হচ্ছে m2 u2 ইকুয়াল হচ্ছে m1 v1 প্লাস শিখেছো হচ্ছে m2 v2। এইটা হচ্ছে তোমার pf, আর এই যে এটা হচ্ছে তোমার pi, এটা হচ্ছে pi হচ্ছে এটা আগেরটা, আর pfটা হচ্ছে পরের। এই হচ্ছে রকেটের উড্ডয়নের ক্ষেত্রে। সো রকেট উড্ডয়নের ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনটা তোমরা এইভাবে ধরতে পারো, ঠিক আছে। সো পরে দেখো আমাদের যেটা আছে লাস্টে হচ্ছে ভরবেগের সংগ্রহ নীতি যাচাই। ভরবেগের সংগ্রহ কিসের মাধ্যমে? এখানে বলছে ক্যালকুলাসের সাহায্যে ভরবেগের সংগ্রহ নীতিটা যাচাই। তো ক্যালকুলাসের সাহায্যে তুমি ভরবেগের নীতিটা সূত্র যাচাই করতে চাও, এটা তো কিছুক্ষণ আগেই দেখাইলাম, এটা তো আসলে আহামরি কিছু না, এটা জাস্ট হচ্ছে কি করবা, যদি ক্যালকুলাসের সাহায্যে ভরবেগের নীতিটা সূত্র যাচাই করতে চাও তাহলে তুমি জানো যে এই যে কিছুক্ষণ আগে জানো f সমান কি জানো -f জানো, f1 সমান f2, এটা ধরতে পারো। তাহলে কি থাকবে ডিপি বাই ডিটি, আর এখানে কি আছে মাইনাস ডিপি বাই, ধরো যে এটা হচ্ছে এটা p1 আর এটা ধরো যে এই, ঠিক আছে এটা। সো এখন এটা যদি করো, এটা যে ক্যালকুলাসের ভাষায় ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, তাহলে f1 সমান এটা লেখা যায়, f2 সমান এটা লেখা যায়। তো এটা যদি লিখি তাহলে এবার কি আসলে দেখো তো, এবার লিখতে পারি এখান থেকে আমি এই যে এটা। সো এটা যদি লিখি তোমার এই দিকে দেখো ডি বাই ডিটি ইন্টু কি আছে আমার p1, এদিকে প্লাস হচ্ছে আমি লিখতে পারি ডি বাই ডিটি ইন্টু কি লিখতে পারি, ও এটা লিখছি, এটা হচ্ছে p2, তাহলে এটা লিখবো p2 সমান কত আছে 0। তাহলে আমরা যদি এখন লিখি দেখো, তাহলে ডিটি যদি কমন নেই তাহলে পাচ্ছি আমি p1 প্লাস p2 সমান কি আসছে 0। আলটিমেটলি p1 প্লাস p2 সমান হচ্ছে 0, মানে ধ্রুবক। এই তো প্রমাণিত। তাহলে ভরবেগ কি সংগ্রহিত থাকছে, ভরবেগটা এইটা হচ্ছে ভরবেগের সংগ্রহ নীতি, বুঝতে পেরেছো? তো এটা তো ক্যালকুলাস ফরম্যাট, এটা হচ্ছে ক্যালকুলাস। লাস্ট আমাদের একটা আছে শেষেরটা, সেটা হচ্ছে নিউটন। তুমি কিভাবে ভরবেগের সংগ্রহ নীতি থেকে নিউটনের তৃতীয় সূত্রটা আনবা, তাহলে এইটা একটু আমি দেখে ফেলি। দেখো তো ভরবেগের আমি এটা বলে দিচ্ছি, শর্ট লিখে নিবা, বাংলা লিখতে গিয়ে সমস্যা হয়। দেখো ভরবেগের নিত্যতা সূত্র দেখে নিউটনের তৃতীয় সূত্র, সেটা যদি আনতে চাই তাহলে দেখো আমি সরাসরি করা যেতেছি। তো তুমি জানো হচ্ছে ভরবেগের পরিবর্তন কিভাবে জানো, তুমি জানো ভরবেগের পরিবর্তন জানো এরকম যে তুমি যেটা জানো সেটা হচ্ছে দেখো m1 e1 প্লাস হচ্ছে m2 u2 সমান কি জানো, তুমি জানো হচ্ছে m1 v1 প্লাস হচ্ছে m2 v2, এই হচ্ছে নিউটনের তৃতীয় মানে ভরবেগের নিত্যতা সূত্র। আমরা জানি নিউটনের নিত্যতা সূত্র জানি এটা, এইখান থেকে আমরা নিউটনের তৃতীয় সূত্র আনবো, অর্থাৎ এটা তৈরি করব, ঠিক আছে। এটা যদি তৈরি করতে চাই তাহলে দেখো কিভাবে তৈরি করবো আমরা। তো এটা যদি তৈরি করতে চাই কি করবো দেখো, এবার উভয় পক্ষকে তুমি সময় দ্বারা ভাগ করে দাও, লিখতে পারি m1 e1 প্লাস হচ্ছে m2 u2 ডিভাইডেড বাই হচ্ছে t সমান লিখলাম এখানে m1 e1, ঠিক আছে। অথবা তুমি এই কাজটা আরেকটু করে নিতে পারো এরকম, দেখো। তো আমি এটা কি করলাম, ধরো m1 e1 মাইনাস হচ্ছে m1 v1 ইকুয়াল লিখতে পারি। দেখো এবার লিখবো হচ্ছে আমি ধরো যে m2 u2 মাইনাস m2 u2 প্লাস হচ্ছে m2 v2, মানে সাইড চেঞ্জ করছি, মানে হচ্ছে আমি এইটাকে ওই পাশে নিয়ে গেছি আর এটাকে এই পাশে নিয়ে আসছি। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে যেটা পাচ্ছি দেখো m1 ইন্টু হচ্ছে এটা মাইনাস নিতে হবে, মাইনাস m1 কি নেব আমি, একটা মাইনাস m1 নিলে v মাইনাস u পাচ্ছ সমান এইখানে তুমি যদি একটা মাইনাস নাও, মাইনাস m2 নাও, মাইনাস m2, তাহলে এখান থেকে পাচ্ছ তুমি দেখো এখান থেকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে v2 মাইনাস u2। আলটিমেটলি দুই দিক থেকে তুমি এটা করতে পারছো। আচ্ছা যদি এটা করো দেখো এখান থেকে আমি যেটা পাচ্ছি, আমি কি চিহ্ন ভুল করছি কিনা দেখে নি আগে, এটা তো লিখলাম। আচ্ছা ফাইন, এবার দেখো সো আমি এখন এটাকে কি লিখতে সময় দ্বারা ভাগ করছি, তাহলে মাইনাস m1 ইন্টু v1 মাইনাস e1 বাই t ইকুয়াল লিখতে পারি দেখো মাইনাস m2 ইন্টু v2 মাইনাস u2 ডিভাইড বাই হচ্ছে t, মানে উভয় পক্ষকে সময় দ্বারা ভাগ করেছি, উভয় পক্ষকে আমি সময় দ্বারা ভাগ করলাম।
যদি উভয় পক্ষকে তুমি সময় দ্বারা ভাগ করে দাও তাহলে আলটিমেটলি তুমি এটাই পাচ্ছ। আচ্ছা আমি মনে হয় একটা মিস্টেক হয়েছে এখানে, দেখো এটা তো আমার ছিলই আগে, তাই না? এটা কিন্তু আমার ছিল, তাহলে আমি কিন্তু m2 যদি নিতাম তাহলে কিন্তু আমি চাইলে v2 - u2 লিখতেই পারি, এটা লিখতে পারি আমি, বুঝতে পারছো কি? তো আমার এখানে কিন্তু মাইনাসটা থাকবে না, এটা আমি বুঝতেছিলাম যে কোথাও একটা মাইনাসের চিহ্ন ভুল। তাহলে এবার দেখো এটাকে কিন্তু আমি লিখতে পারি dp/dt, দেখো এটাকে লিখতে পারি কি যে মাইনাস dp বাই, এটা হচ্ছে প্রথম বস্তু, তাহলে dp1/dt, এটাকে আমরা চাইলে যদি ওই সূত্র দিয়ে লিখতে চাই, মানে হচ্ছে আমরা যদি, আচ্ছা আমি এখানে ডেল্টি দিলাম, ধরো এটা ডেল্টি দিলাম, তাহলে এটাকে দিলাম ডেল্টি, এটা ডেল্টি দিলাম, তাহলে এটাও ডেল্টি, মানে হচ্ছে ডেল্টি দ্বারা ভাগ করে দিচ্ছি। বা তুমি এটা না দিয়ে তুমি আরেকটা দিতে পারো, সেটা দিতে পারো হচ্ছে dt, আচ্ছা ডেল্টি দিলাম হচ্ছে ডেল্টি, তাহলে এখানে দিলাম ডেল্টি, মানে ক্যালকুলাস ফরম্যাটে আমি যদি নিয়ে আসতে চাই তাহলে এখানে লিখতে পারো মাইনাস, এই যে এটা কিন্তু তোমার ডেল পি ডিভাইড বাই কত হচ্ছে ডেল টি। দেখো মাইনাস এটা কারণ হচ্ছে তুমি জানো যে এই যে ডেল পি ওয়ান মানে হচ্ছে v1 - u1, এটা হচ্ছে ডেল পি ওয়ান। আর দেখো ডেল পি টু মানে হচ্ছে v2 - u2, তাহলে লিখতে পারি এখানে ডেল পি টু ডিভাইড বাই হচ্ছে ডেল টি। কিন্তু জানো কি ভরবেগের পরিবর্তন প্রযুক্ত বলের সমানুপাতিক, কিন্তু আমরা জানি কি, কিন্তু আমরা জানি হচ্ছে ডেল পি, দেখো আমরা জানি হচ্ছে এরকম যে dp/dt অথবা ডেল p/dt ইকুয়াল হচ্ছে f, আমরা জানি হচ্ছে এরকম যে dp/dt অথবা ডেল p/dt মানে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান বা সমানুপাতিক। জানি সমানুপাতিক, কিন্তু রেজাল্ট আউটপুট আসে কি সমান। তাহলে আমি এটা লিখতে পারি এটা p1, তো যদি p1 থাকে তার সুতরাং আমি লিখতে পারি এটা হচ্ছে মাইনাস f1, লিখতে পারি এটা মাইনাস f1, আর এটা কি লিখতে পারি, এটা লিখতে পারি f2। দেখো তাহলে এইটাই হচ্ছে আমার তৃতীয় সূত্র। সুতরাং কি যা নিউটনে যা আসলে কি ক্রিয়া প্রতিক্রিয়াকে নির্দেশ করে। আর ক্রিয়া প্রতিক্রিয়া যেখানে আছে সেখানে মানে কি নিউটনের তৃতীয় সূত্র আছে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল যেখানে আছে সেখানে কি থাকে নিউটনের তৃতীয় সূত্র। তাহলে একটু বুঝাই দিচ্ছি। প্রথমে আমরা যেহেতু বলছে ভরবেগের নিত্যত্ব থেকে তোমাকে নিউটনের তৃতীয় সূত্র প্রমাণ করতে হবে। ভরবেগের নিত্যত্ব সূত্র দেখে নিউটনের তৃতীয় সূত্র। তো ভরবেগের নিত্যত্ব সূত্র আমরা এটা জানি। এবার আমরা কি করলাম, এইটাকে প্রথম বস্তুটাকে, এটা প্রথম বস্তুর ভরবেগ, তো এটা এই পাশে নিয়ে আসলাম, আর এটা দ্বিতীয় বস্তুর ভরবেগ, ওটাকে ওই পাশে নিয়ে গেলাম। তো নিয়ে গেলে এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে। এবার আমি মাইনাস এমন কমন নিয়েছি, এমন কমন নিলে পাচ্ছি মাইনাস এমন ইন্টু v1 - u1। আর এখানে যদি m2 কমন নিই তাহলে এটা যদি মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে, প্লাস হয়ে গেল। এবার আমি উভয় পক্ষকে ডেল টি দ্বারা ভাগ করে দিয়েছি, ডেল টি দ্বারা ভাগ করলে এখানে ডেল টি, এখানে ডেল টি, আলটিমেটলি আমার যেই লাউ সেই কদু, ঠিক আছে? তো রাখলাম। কিন্তু আমরা জানি ভরবেগের পরিবর্তন, এটা মানে কি ভরবেগের পরিবর্তন, তাই লিখলাম হচ্ছে মাইনাস ডেল পি বাই ডেল টি। এটাও লিখলাম কারণ এটাও একটা ভরবেগের পরিবর্তন, আর ভরবেগের পরিবর্তনকে ডেল পি দ্বারা প্রকাশ করা যায়। কিন্তু এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর, তার জন্য ডেল পি 2 দিয়েছি। এটা প্রথম বস্তুর, তাই এই জন্য ডেল পি 1 দিয়েছি। এবার ভরবেগের পরিবর্তন বলের সমানুপাতিক বা সমান আসার কারণে আমি এটা সমান লিখতে পারি প্রথম বস্তু তাই f1, এটা দ্বিতীয় বস্তু তাই লিখেছি f2। তাহলে মাইনাস আর একটা প্লাস আসছে, তার মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর বিপরীতমুখী ক্রিয়া করে, এইটা ইন্ডিকেট করছে। তাহলে এটা কাকে নির্দেশ করে? নিউটনের তৃতীয় সূত্রকে। ওকে, সবাই কি বুঝতে পেরেছে?